আজকে অনেক রাত জেগে রাস্তায় হাঁটবো। সমস্যা হচ্ছে আকাশে মেঘের বিচরণ। যদি বৃষ্টি পড়তো তাহলে ভালো হতো। বৃষ্টির পরিষ্কার পানির সাথে আমার চোখের নোনা পানি মিশিয়ে দিতাম। বৃষ্টির অভিনয়টা এখনো চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু বিশ্বাস করতে পারি না অভিনয় দেখে চোখে কেন আসে এটাই বুঝতে পারছি না। আমার বউ আমাকে সন্দেহ করে, তাই সে গোপনে মোবাইলে অটো কল রেকর্ড চালু করে দিয়েছে। তার ধারণা আমি অন্য মেয়ের সঙ্গে কথা বলি, কিন্তু আমার চোখে পড়ে গেছে, তাই বউ এখনো জানতে পারেনি। তবে এখন কি করব বুঝতে পারছি না, কিভাবে কথা বলবো। মোবাইলের অপর প্রান্ত থেকে বন্ধু রাফি বলল, আরে বোকা, কথা বলা শেষ করে মেমোরি কার্ডে ঢুকে ডিলিট করে দিয়ে বাসে যাবি। আর যে সমস্ত আলোচনা বউ শুনলে সমস্যা নেই সেগুলো ডিলিট করবি না। বাহ, চমৎকার বুদ্ধি তো। এটা তো একটা গাধাও জানে। আমি তো গাধা, তাই জানি না। আচ্ছা ফোন রাখি, আমি কলেজে যাব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস বন্ধু। আর বিপদে পড়লে সাথে সাথে কল দিব। দিস। মোবাইল কেটে দিয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে বাথরুমে সিরিয়াল ধরতে গেলাম। আমাদের মেসের মধ্যে 7টা রুমের মধ্যে 19 জন সদস্য আছি। তা আমাদের 3 জন চাকরিজীবী। মেসের অধিকাংশ ছেলেরাই সিগারেট খায়, কিন্তু আমি পারি না। আমার মতো আরও 5 জন আছে, তাদের নিয়ে মোট 6 জন আমরা ধূমপান মুক্ত আছি। বাথরুমের মধ্যে শফিক বসেছিল। শফিক আমার রুমমেট। একবার বাথরুমের মধ্যে গেলে বের হতে 15 মিনিট লেগে যায়। লম্বা কাহিনী সংক্ষিপ্ত করেই গোসল করে বের হলাম। রুমের মধ্যে এসে আগে তাড়াতাড়ি সকালে নাস্তা করলাম। মেসের রান্না করে পারুল খালা, তার 2টো মেয়ে আর একটা ছেলে আছে সুমি, পারভেজ ও মিম। খালা মাঝে মাঝে সকালে রান্না করতে আসে না, কারণ সে ঘুম থেকে উঠতে দেরি করে, কিন্তু রান্না করতে এসেছে, তাই খেয়ে তারপর কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আজকে কলেজে তেমন গুরুত্বপূর্ণ ক্লাস নেই, তবুও ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো ছাত্র হিসেবে প্রতিটা ক্লাসেই হাজির হওয়া আমার কর্তব্য। বিকেলে অনেক বড় প্রোগ্রাম, কারণ আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। তাই আজকের দিনটা ফুলে ফুলে সেজে যাচ্ছে প্রকৃতি। যদিও পহেলা ফাল্গুন পালন করার মতো স্পেশাল কেউ আমার নেই, তবুও সিঙ্গেল জীবন হচ্ছে আনন্দের জীবন, কারণ এই সময় সকল সুন্দরী মেয়েকে নিজের গার্লফ্রেন্ড মনে হয়। খুলনা শহরে আসছি প্রায় 3 বছর হয়ে গেছে। এই 3 বছরের মধ্যে আগের 3বারই একা একা হাফহাতা কালো টি শার্ট, বাম হাতে ঘড়ি আর জিন্সের প্যান্ট পরে হাদিস পার্কে গেছিলাম। এবছরও সে একই প্ল্যান করে রেখেছি। বিকেলে উষ্ণ আর্দ্র হয়ে একা একা চলে যাব। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিলের 7ম পর্বে ডিপ্লোমা করতেছি। কলেজ শেষে মেসে ফেরার পথে আমার সাথে 2টো বন্ধু ছিল, কিন্তু কদমতলা মোড়ে এসে নিখিল খালিশপুর ক্লিনিকের দিকে চলে গেল। আমি আর সবুজ একসাথে আলমনগর বাজারের দিকে যাচ্ছি। কিছুক্ষণ পরে গাবতলী মোড় ঘুরে সবুজ মহিলা পলিটেকনিকের দিকে চলে গেল, কারণ ওর মেস ওদিকে। প্রতিদিন এইখান থেকে আমার মেস পর্যন্ত আমি একাই চলে যাই। হঠাৎ করে সিটি পলিটেকনিকের গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে তাকিয়ে চোখ স্তব্ধ হয়ে গেল। সিটি পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে খুলনার সর্বপ্রথম বেসরকারি পলিটেকনিক কলেজ। কলেজের সামনে একটা বাঁধানো বটগাছ, আর যার নিচে কয়েকজন ছাত্রছাত্রী বসে আছে। মেয়েটা তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু ভাগ্য ভালো ছিল তাই মেয়েটার চোখে চোখ পড়ে গেল। আমি তাকিয়েছিলাম, লজ্জা পেয়ে দৃষ্টি অবনত করলাম না, কারণ লজ্জা নারীর ভূষণ, সেটা ছেলেদের মানায় না। কিন্তু মেয়েটিও লজ্জা পেল না, সেও প্রায় 35 সেকেন্ড তাকিয়েছিল। তারপরই পেছন থেকে আসা 2-3টা মেয়ের সঙ্গে হাঁটা শুরু করলো। ভেবেছিলাম পেছনে পেছনে যাব, কিন্তু ভাগ্য খারাপ, তাই তারা চলন্ত ইজি বাইক দাঁড় করিয়ে উঠে গেল। ছোটোখাটো একটা ছ্যাঁকা খেয়ে মেয়েটার মুখটা কল্পনা করতে করতে রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু অদ্ভুত আশ্চর্য, কারণ আমি মেয়েটার মুখ মনে করতে পারছি না। বহু চেষ্টা করছি, তবুও তার সেই দুপুর রৌদ্রে ঘামে ভেজা মুখটা মনে পড়ছে না। কপাল, মন খারাপ লাগছে, কিন্তু বেশি খারাপ লাগছে না, কারণ এমন মেয়ে চলতি পথে অনেক দেখতে পাই। একটা দেখার পরে আবার দ্বিতীয়টা দেখার সাথে সাথে প্রথমটাকে ভুলে যাই। মেসের মধ্যে গিয়ে পড়লাম অন্য সমস্যায়। টাঙ্কিতে পানি নেই, বিদ্যুৎ নেই, তাই পানি ফুরিয়ে গেছে। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। রুমের মধ্যে এসে শুয়ে পড়লাম, কখন যে বিদ্যুৎ আসবে তার অপেক্ষায়। ঘুমিয়ে গিয়েছিলাম। যখন ঘুম ভেঙে গেল তখন বেলা 3:30 বাজে। বিদ্যুৎ এসেছে এবং পানি তোলা হয়েছে, তাই তাড়াতাড়ি গোসল করতে হবে। গোসল করে ফ্রেশ হয়ে একটা টিউশনি করাতে হবে, এবং তারপর যাব খুলনা শহীদ হাদিস পার্ক। কিন্তু গোসল করে খাবার খেয়ে তৈরি হয়ে বের হতে হতে অনেক দেরি হয়ে গেল, তাই ছাত্রীর মায়ের নাম্বারে কল দিয়ে বললাম যে আজকে পড়াতে যাব না। মনে মনে সিদ্ধান্ত নিলাম যে বসন্তের প্রথম দিন, প্রতিদিন আসে না, কিন্তু টিউশনি প্রতিদিন করানো যায়। তাই আজকে টিউশনি করাতে না গিয়ে হাদিস পার্ক গিয়ে ফ্রিতে পাখি দেখে আসি। পার্কের মধ্যে যখন প্রবেশ করলাম তখন প্রায় 5:30 বেজে গেছে।
এই পার্কে আসার আরেকটা কারণ হচ্ছে এটা সরকারি পার্ক, তাই কোনো টিকিট দরকার নেই। আর প্রেমিক প্রেমিকা এখানে চুমু চামারি করতে পারে না। অনেকে পরিবার নিয়ে এসে বিকেলে অবসর সময় পার করে যায়। পার্কে ঢুকে আমার প্রথম কাজ হচ্ছে একটা চক্কর দিয়ে চারদিকে ঘুরে সুন্দর সুন্দর মেয়েগুলো কোন জায়গায় অবস্থান করতেছে সেটা দেখে আসা। শহীদ মিনারের সামনে থেকে ফুলের বাগান ঘুরে ঝর্ণার চক্কর দিয়ে সম্পূর্ণ পুকুরটা ঘুরে আসলাম। পুকুরের পূর্ব দক্ষিণ কোণে একটি নার্সারি আছে, ঠিক সেখানে এসে 4টা মেয়েকে দেখে দাঁড়িয়ে আছি। 3জন হলুদ শাড়ি পরিহিত, কিন্তু বাকি একটা মেয়ে মিষ্টি কালারের শাড়ি পরা। মিষ্টি কালারের শাড়ি পরে মেয়েটাকে খুব মিষ্টি লাগছে। 15-20 হাত দূরে হা হয়ে তাকিয়ে আছি। প্রায় 3-4 মিনিট পরে মিষ্টি কালারের মিষ্টি মেয়েটার চোখে চোখ পড়ে গেল। এবার আর দুপুরের মতো লজ্জা না করে থাকতে পারলাম না, তাই মাথাটা ঘুরিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখ বোলানোর চেষ্টা করলাম। মাথা ঘোরানোর সময় পশ্চিমের গেটের কাছে একটা বিল্ডিং এর ছাদে একটা ব্রাজিলের পতাকা দেখতে পেলাম। আমি পুনরায় কাচুমাচু করে মুখ ঘুরিয়ে অ্যাঙ্গেলে মেয়েটার দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু হায় হায়, মেয়েটা এখনো তাকিয়ে আছে। তাই সামনে থেকে হাঁটা শুরু করলাম। দুপুরবেলা সেই মেয়েকে দেখে লজ্জা করেনি, কিন্তু এখন আমি লজ্জা পাচ্ছি। জোরে জোরে পা চালিয়ে 1 নম্বর গেটের কাছে 60 বা 65 বছরের এক বৃদ্ধের কাছে দাঁড়ালাম। বৃদ্ধ এখানে বাদাম বিক্রি করছে, তাই 10 টাকার বাদাম কিনে মিস্টার বিনের নোয়াখালীর ডাবিং এর মতো মনে মনে বলছি, কি হয়েছে কি হয়েছে? মিষ্টি কালারের মিষ্টি মেয়েকে ভালো লেগেছে, তাই তার সাথে যোগাযোগের ব্যবস্থা করতে হবে, তা আবার সামান্য সময়ের জন্য, না হলে সে যেন সময় চলে যাবে। কিন্তু কিভাবে কি করা যায় সেটা চিন্তা করছি, তবে উপায় পাচ্ছি না। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না, কারণ আমি খুবই ভালো ছাত্র। গোপাল ভাঁড়ের মতো মাথা চুলকাতে চুলকাতে বুদ্ধি বের করার চেষ্টা করলাম। ইউরেকা, পেয়ে গেছি। কিন্তু বুদ্ধি মেতামে কাজ করতে হলে বাদাম বিক্রেতা বুড়ো চাচার সঙ্গে ভাব জমাতে হবে। তাই মিষ্টি কালারের মিষ্টি মেয়েকে বাদ দিয়ে আগে চাচাকে ম্যানেজ করতে হবে। আমি চাচাকে বললাম, আচ্ছা চাচা, আপনি কয় বছর ধরে এখানে বাদাম বিক্রি করেন? এইখানে বিক্রি করি 3-4 বছর হবে। এর আগে রূপসা ঘাটের দিকে হেঁটে হেঁটে বিক্রি করতাম। তার আগে মেলা বছর রিক্সা চালাইছি, কিন্তু এখন বয়স হয়ে গেছে তাই পারি না। এই জীবনে তো বহু প্রেমিক প্রেমিকার কাছে বাদাম বিক্রি করেছেন, তাই না চাচা? এবারে চাচা তাহলে পান খাওয়ালার দাঁতগুলো বের করে বলল, হ্যাঁ বাবা, তা তো অনেক মানুষের কাছে বিক্রি করেছি। লক্ষ্য করে দেখলাম চাচার মুখের সামনে কয়েকটা দাঁত নেই। বললাম, রোমান্টিক মানুষের মধ্যে এভাবে বাদাম বিক্রি করে কেমন লাগে? খুব ভালো লাগে। মনে মনে বললাম, কাজ হয়ে যাবে। তাই চাচিকে বললাম, চাচি কেমন আছে আর ছেলে মেয়ে কতজন? তোমার চাচি ভালো আছে, একটা মেয়ে আছে, তাকে বিয়ে দিছি। জামাইয়ের সাথে ঢাকা শহরে থাকে আর গার্মেন্টসে চাকরি করে। নাতি নাতনি আছে? একটা ছেলে আছে ওদের। তয় নাতিটা তার দাদা দাদির কাছেই থাকে। বরিশালে এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে। এখানে কি আপনি আর চাচি? বাবা। খুব ভালোবাসেন চাচিকে? আবার সেই লাল দাঁতের হাসি দিয়ে বলল, 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ভালোবাসা এখনো আগের মতোই আছে। রাগারাগি হয় না কখনো? হ্যাঁ, হয় মাঝে মাঝে, তবে সেটা তোমার চাচি রাগ করে, কিন্তু আমি চুপ করে থাকি। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি। বলেন। আজকে বসন্তের প্রথম দিন, তোমার সাথে কি কেউ আসেনি, নাকি একা ঘুরতে আসছো? মনে মনে বললাম, এই তো সুযোগ। বললাম, না চাচা, আসলে কাউকে নিয়ে বসন্ত পালন করার মতো স্পেশাল কেউ নেই, তবে একজনকে খুব পছন্দ করি, কিন্তু আজও তাকে বলতে পারলাম না। এমনকি তার নাম্বারটা পর্যন্ত জোগাড় করতে পারি নাই। তবে মনে বড় আশা, আজকে যেভাবেই হোক তার সাথে কথা বলবো এবং তার নাম্বার নেব। সে কি এই পার্কের মধ্যেই আছে? হ্যাঁ চাচা, তার আরও 3টা বান্ধবীর সাথে সে এসেছে, তাই তো আমি একা একা পায়চারি করি, কিন্তু কি করব বুঝতে পারছি না। সরাসরি বলে দাও ভাতিজা। বললাম, একটা উপকার করবেন চাচা? আমার মতো গরিব আবার কি উপকার করবে? আচ্ছা বলো তুমি, দেখি যদি কিছু করতে পারি। এবার আমি আমার পরিকল্পনা বলতে শুরু করলাম। বললাম, আমি সেই মেয়েটাকে দেখিয়ে দেবো, আর আপনি তার সামনে গিয়ে প্রথমে তাকে বাদাম কিনবে কিনা জিজ্ঞেস করবেন। সে কিনুক বা না কিনুক, আপনি তখন তাকে বলবেন যে আপনার মেয়ের কাছে জরুরি 1 মিনিট কথা বলবেন, তাই তার মোবাইল দিয়ে যেন একটা কল করে। সে যখন আপনার মেয়ের নাম্বার চাইবে তখন আপনি আমার নাম্বারটা দেবেন। আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, কিন্তু সে কল দিলেও আমি রিসিভ করব না। তারপর আপনি তাকে বলবেন যে থাক মা, আর কল দিতে হবে না, আমার মেয়েটা মনে হয় কামে ব্যস্ত আছে। বুঝতে পারছেন? কিন্তু বাবা, যদি সেই মেয়ে কল না দিয়ে তার বান্ধবীর মোবাইল দিয়ে কল দেয়?
মনে মনে ভেবে দেখলাম শালার বুড়োর কথায় যুক্তি আছে। বললাম, তবুও সমস্যা নেই চাচা, কারণ তার বান্ধবী দিয়ে যেভাবেই হোক কাজটা করা যাবে। আচ্ছা তাহলে বলো কোন মেয়েটা? কপাল ভালো ছিল, সে মনে একটা স্কুল ব্যাগ সহ ছোট বাচ্চা দেখতে পেলাম এবং তার কাছে চেয়ে কাগজ কলমে পেলাম। আমি নাম্বার লিখে চাচাকে মেয়েগুলোর কাছাকাছি গিয়ে বললাম, মিষ্টি কালারের মিষ্টি মেয়েটা। চাচা বলল, ঠিক আছে ভাতিজা, আমি তাহলে যাচ্ছি। এই বাদাম 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 কিনবে বাদাম? আমি সামান্য আড়াল হবার চেষ্টা করলাম, কারণ বুড়ো চাচা যদি কোনো ভেজাল করে বসে তাহলে প্রাথমিক ধাক্কা সামলাতে হবে। বাদামওয়ালা চাচা ঠিক জায়গা মতো গিয়ে কথা বলতেছে, প্রথমে বাদাম মেপে দিচ্ছেন, তার মানে তারা বাদাম কিনছে। কিন্তু আমি অপেক্ষা করছি নাম্বার কার কাছে যায় আর কে কল দেবে তার জন্য। একটু পরে আমার চোখ দুটো উজ্জ্বল হয়ে গেল, কারণ মিষ্টি কালারের মিষ্টি মেয়েটা মোবাইল বের করে চাচার হাত থেকে নাম্বার নিয়ে টিপছে। আমি আমার মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর চোখ রাখছি তাদের দিকে। পরপর 3বার কল আসলো, কিন্তু আমি রিসিভ করলাম না। তারপর লক্ষ্য করলাম বাদাম বিক্রেতা বুড়ো চাচা বাদাম বাদাম বলে হাঁটা শুরু করলো। আমি আর আপাতত চাচার সামনে না গিয়ে নাম্বারে কল দিয়ে কথা বলার জন্য আনচান করতেছি। চাচা আগের স্থানে ফিরে এসে চারিদিকে তাকিয়ে আমায় খুঁজেছে। ভাবলাম তার সাথে একটু পরে কথা হবে, কিন্তু আগে মিষ্টি কালারের মিষ্টি মেয়ের মিষ্টি গন্ধটা একটু শুনতে হবে। কপাল আমার, পরপর 5-6বার কল দিলাম, কিন্তু বারবার কল কেটে দিচ্ছে। এতক্ষণে তারা হাঁটতে হাঁটতে শহীদ মিনারের সামনে লাল ইটের উপর বসলো। বাকি 3জন নিজেরা কথা বলছে, কিন্তু মিষ্টি কালারের মিষ্টি মেয়েটা মোবাইলের দিকে তাকিয়ে আছে। 5-6বার কল দেওয়ার পরে আপাতত আর কল দিতে চায় না। নাম্বার পেয়েছে এটাই বড় কথা। এখন মেয়ে পড়ানো বই দিয়ে সূত্র প্রয়োগ করে কাজ করব। ভাবলাম এখন চাচার সামনে গিয়ে কথা বলে ধন্যবাদ দিয়ে আসি। চাচা আমাকে 20-25 হাত দূর থেকে দেখেই পান খেয়ে লাল করে দাঁতগুলো বের করে বললেন, আহো ভাতিজা আহো। বললাম, চাচা ধন্যবাদ আপনাকে। ভাতিজা, আমার মনে হয় ওই মেয়ে তোমাকে চেনে। সে বুঝতে পেরেছে তুমি আমাকে পাঠিয়েছো। কি বলেন, কিভাবে? সত্যি বলছি। প্রথমে নাম্বার নিয়ে কল দিল, তারপর যখন চলে আসলাম তখন বলল, চাচা, যে ছেলে আপনাকে পাঠিয়েছে তাকে সাবধান হতে বলবেন। এত চালাক কিন্তু ভালো না। লে হালুয়া, বলেন কি, কিভাবে জানলো? তা তো জানি না আমি। কিছু একটা বলতে যাচ্ছি, ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা পড়ে আমি পুরো আবোল হয়ে গেলাম। মনে মনে বলতে ইচ্ছে করতেছে, মারো মুঝে মারো। মেসেজটা ছিল, এতটা কাহি করে নাম্বার নেওয়া দরকার ছিল না, তবে পদ্ধতিটা ভালোই লেগেছে। দুপুরে কলেজের সামনে যখন আপনার সাথে চোখাচোখি হয়েছে তখনই বুঝতে পেরেছি যে আপনি আমার পিছনে জোকের মতো লেগে থাকবেন। আমার ভাবনা মিলে গেছে এবং পিছনে পিছনে এই পার্কে চলে এলে দ্বিতীয় আর কল দিবেন না, তাহলে ডান্ডা মেরে ঠান্ডা করে দিব। মেসেজ পড়ে অবাক হয়ে গেলাম, কারণ আমি দুপুরে যে মেয়েকে সিটি পলিটেকনিকের সামনে দেখেছি এটাই সে মেয়ে। কিন্তু আমি চিনতেই পারলাম না, কারণ অনেক মেয়ের সঙ্গে চেহারা গুলিয়ে গেছে। নিজেকে নিজেই বললাম, ওরে বাটপার। হঠাৎ করে দেখি মিষ্টি কালারের মিষ্টি মেয়ের নাম্বার থেকে কল আসলো। তাদের দিকে তাকিয়ে দেখি মিষ্টি কালারের মিষ্টি মেয়ে মোবাইল কানের কাছে ধরে আছে। আমি আস্তে আস্তে রিসিভ করলাম, যেন মোবাইলে ব্যথা না পায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখন কোথায় আছেন? আপনি দুপুরে ভ্যাবলার মতো তাকিয়েছিলেন আর এখন আবার আমার পিছনে পিছনে পার্কে চলে এলেন। উদ্দেশ্য কি? লুচ্চামি করা হয়েছে নাকি? আসলে আপনাকে আমার খুব ভালো লাগে, তাই আপনার পিছনে পিছনে আসা ছাড়া উপায় নেই। আরেকবার চোখের সামনে পেলে গুন্ডা দিয়ে পিটিয়ে হাত পায়ের এমন অবস্থা করব যে ভালো লাগা আর ভালোবাসা দুই কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। লে হালুয়া, তুমি এমন কেন গো? মিষ্টি কালারের শাড়ি পরে মিষ্টি হয়ে দাঁড়িয়ে আছো, কিন্তু মুখের কথা নিম পাতার মতো তিতে কেন? সামনে আসেন, নিম পাতা ভর্তা বানিয়ে তারপর গোল গোল করে মিষ্টি বানিয়ে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, তোমার দাওয়াত কবুল করছি। উফ, অসহ্য। একটু সহ্য করলে কি হয়? আমি আপনাকে কিছুক্ষণ পরে কল দেব। খবরদার কোথাও যাবেন না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। গুড বয়। মোবাইলে কল কেটে দিয়ে সমস্ত শরীর যেন লাফাচ্ছে বলে মনে হয়। যারা যারা প্রেমিক প্রেমিকা হাত ধরে হাঁটছি তাদের দেখে মনে মনে বলছি, আমরাও এখন একটা গার্লফ্রেন্ড হবে, আমিও তোমাদের মতো হাত ধরে হাঁটবো। দূর থেকে মিষ্টি কালারের মিষ্টি মেয়েটাকে ফলো করছি। আহা, কত সুন্দর তার মুখের হাসি,
পার্কের মধ্যে যতগুলো মেয়ে এসেছে তাদের মধ্যে সেই একমাত্র মেয়ে যে মিষ্টি কালারের শাড়ি পরিহিত। বেলা শেষ করে গেছে প্রায়। পার্কের ভেতরে প্রচুর মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। পরিবার, সিঙ্গেল, কাপল, ব্যাচেলার ইত্যাদি সব ধরনের মানুষ আছে। আমি ঠিক কোন শাড়ির সদস্য সেটা বুঝতে পারছি না, কারণ সিঙ্গেলও না আবার কাপলও না। মোবাইলে ইয়ারফোন কানে লাগিয়ে গান চালু করলাম। অন্যান্য দিনে এমন সময় মেসে ফিরে যাওয়ার জন্য রওনা দিতাম, কিন্তু আজকে যাওয়া যাবে না, কারণ মিষ্টি কালারের মিষ্টি মেয়ে আমাকে থাকতে বলছে। আরও কিছুক্ষণ পরে তারা পার্ক থেকে বের হয়ে গেল, আর আমিও তাদের অনুসরণ করে যাচ্ছি। তারা প্রথমে ঢুকলো ডাক বাংলা মোড়ে শপিং সেন্টারে। 10 থেকে 15 মিনিট পরে আবারও বের হয়ে নিচের একতলা সরাসরি মার্কেটে ঢুকলো। তাদেরকেই অনুসরণ করতে করতে এগিয়ে যাচ্ছি, আর শরীরে অনেক ছেলে মেয়ের স্পর্শ পাচ্ছি। যখন একটা ছেলের সঙ্গে স্পর্শ লাগে তখন মনে মনে বলছি, শালা চোখে দেখো না। কিন্তু যখন একটা মেয়ের সঙ্গে স্পর্শ লাগার মুহূর্ত আসে তখন নিজের শরীরে একটু সামনে এলিয়ে দেই, আর মনে মনে বলছি, ওগো প্রিয়, একটু ছুঁয়ে দিয়ে যাও। প্রতিটা কাপড়ের দোকানে প্লাস্টিকের পুতুলকে কাপড় পরিয়ে দাঁড় করানো আছে। যিনি পুতুলগুলো তৈরি করছে তিনি নিশ্চয়ই আমার মতো লুচ্চা। তাহলে ছেলেদের পুতুলগুলোতে সমস্যা নেই, কিন্তু মেয়ে পুতুলগুলোতে বুকের উপর দিয়ে রাখছে কেন? কত বড় বাটপার! হায় হায়, এতক্ষণ পুতুলের পোশাক দেখতে গিয়ে আমি আসল মিষ্টি কালারের মিষ্টি মেয়েকেই হারিয়ে ফেলেছি। কোন দোকানের মধ্যে যে চলে গেছে খুঁজেই পাচ্ছি না। কপাল আমার! এদিক সেদিক ঘুরে ঘুরে খুঁজলাম আতিপাতি করে, কিন্তু আর তাদের দেখা পাচ্ছি না। মাগরিবের আজান দিচ্ছে, তাই কান থেকে ইয়ারফোন বের করে গলায় ঝুলিয়ে রাখলাম, কিন্তু মোবাইলে পেছনে লাগানো ছিল, আর সেটাই চরম ভুল ছিল। সমস্ত মার্কেট খুঁজলাম প্রায় 40 থেকে 45 মিনিট ধরে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। এতক্ষণ পরে মনে হলো যে কল দিলেই তো পাওয়া যাবে। ইস, কত বোকা আমি! পকেট থেকে মোবাইল বের করে দেখি সর্বনাশ, সে আমাকে 17 বার কল দিয়েছে, কিন্তু মোবাইলের পেছনে ইয়ারফোন ঢোকানো, তাই তো আওয়াজ শোনা যায়নি। তাড়াতাড়ি কল ব্যাক করলাম, কিন্তু নাম্বার বন্ধ। কপাল আমার! হাল ছেড়ে দিয়ে মন খারাপ করে আস্তে আস্তে মার্কেট থেকে বের হলাম। বের হয়ে সামনে হাজি বিরিয়ানি হাউসের সামনে থেকে 2 পা সামনে অগ্রসর হয়েছি। ঠিক তখনই পেছন থেকে কেউ যেন আমার হাত ধরে টানছে। পেছন ফিরে অবাক হয়ে গেলাম, কারণ যিনি হাত ধরেছেন তিনি হচ্ছেন মিষ্টি কালারের মিষ্টি মেয়ে। সমস্যা কি আপনার? কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ। ফাজলামো করবেন না। আপনাকে কতবার কল করছি কিন্তু রিসিভ করেনি, কারণটা জানতে পারি আমি? আসলে মোবাইল পকেটে ইয়ারফোন ঢোকানো, তাই শুনতে পাইনি, কিন্তু আমি দেখা মাত্র আপনার নাম্বারে কল দিছি, নাম্বারটা বন্ধ। মোবাইল আমার কাছে নেই, কারণ আমি আমার মোবাইল বন্ধ করে আপনার সাথে আপুর কাছে দিয়ে দিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ, তাই আপনাকে আর খুঁজে পেলাম না। এত খোঁজাখুঁজির দরকার ছিল না, আমরা অন্য সময় কথা বলতাম, কারণ মোবাইলে নাম্বার তো আছে, তাই না? কিন্তু আপনার সাথে কথা বলার জন্য আপনাকে খুঁজিনি, মোবাইল বন্ধ করে আপুর কাছে দিয়েছি, আর আমার কাছে বাসায় যাওয়ার টাকা নেই। যখন আপনাকে পাইনি তখন আপুদের খুঁজেছিলাম, কারণ না হলে আমাকে হেঁটে হেঁটে বাসায় যেতে হবে। ও আচ্ছা, লম্বা প্যাস। সব আপনার জন্য হয়েছে, মন চায় মাথা ফাটিয়ে দিতে। আচ্ছা সরি ম্যাডাম। শুধু সরিতে কাজ হবে না, শাস্তি হিসেবে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে। আমি রাজি। আপনার সাথে জরুরি কিছু কথা ছিল, যার জন্য আপনার সাথে দেখা করছি। বলেন। যেতে যেতে বলবো, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। ইজি বাইকের স্ট্যান্ডে গিয়ে অটোতে উঠে মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি বসেছি ড্রাইভারের সাথে সামনে, আর মেয়েটা বসেছে পিছনে মহিলাদের সাথে। কপাল খারাপ ছিল, তাই ভেতরে বসতে পারি নাই। আর দ্বিতীয় ইজি বাইকের জন্য সে অপেক্ষা করতে রাজি নয়, আর তার চোখে মুখে একটা চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি। ইজি বাইক থেকে নামলাম, আলমনগর বাজার পেরিয়ে সামান্য দূরে ওয়ালটন প্লাজার সামনে। মনে হয় সে এখান থেকেই ভেতরে কোথাও থাকে, তাই ভাড়া মিটিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আপনাকে আজ যেতে হবে না, আমি সংক্ষিপ্ত করে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। বলেন। আপনি আমার সাথে আজ যোগাযোগের চেষ্টা করবেন না, প্লিজ। কেন? আমার সাথে কোকড়া চুলওয়ালা যে মেয়েটা দেখেছেন, সে আমার খালাতো বোন। তার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু আপু জানলে আমার সমস্যা হবে, তাই এভাবে গোপনে বলা দরকার ছিল, কারণ বাসায় গিয়ে আমি আপনার সাথে ফোনে কথা বলতে পারবো না। আমি মাথাটা অন্যদিকে ঘুরে বললাম, ও আচ্ছা। এবার মেয়েটা তার হাতটা আমার সামনে ধরে বলল, দেখুন আমার এঙ্গেজমেন্ট আংটি।
তাকে দেখি সত্যি সত্যি তার হাতে একটা সোনালি আংটি। আশা করি এরপর থেকে আর আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করবেন না, আর যদি করেন তাহলে আমার ক্ষতি হবে। ভালো থাকবেন আপনি। আসি তাহলে। শুনুন, বলেন। আপনার নামটা জানতে পারি? মেয়েটা আমার প্রশ্ন শুনে থমকে দাঁড়িয়ে গেল। হতে পারে সে মনে মনে চিন্তা করছে আমাকে নাম বলার দরকার আছে কিনা, কারণ আমি তার কাছে এমন কেউ নই যে আমার কাছে নাম বলতে হবে। কিন্তু সে বলল, আমি সুমাইয়া আক্তার। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব, সবার ডাক নাম সজীব বলে ডাকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আপনিও। গলির মোড় পেরিয়ে রমজা ভাইয়ের ছোট হোটেলের পাশে দোতলা বাড়ির মধ্যেই চলে গেল। আজ প্রথম একটা মেয়ে চলে যাবার পরে আমার মনটা খারাপ হয়ে গেল। হাউজিং এর ভিতর দিয়ে এস লাইনের মধ্যে থেকে সোজা হেঁটে হেঁটে মেসের দিকে রওনা দিলাম। অনেক বড় গলির মধ্যে মাত্র 3টা ল্যাম্প পোস্টে বাতি জ্বলছে, আরও 2-3টা আছে, কিন্তু মনে হয় সেগুলো নষ্ট হয়ে গেছে। আর সেগুলো জ্বলছে, তার মধ্যে দুটো হচ্ছে সাদা এনার্জি বাল্ব আর বাকি আরেকটা হলুদ। বিগত 3 বছরের বেশি সময় এই এলাকায় থাকি, তাই পথ ঘাট সব কিছু আমার মোটামুটি চেনা। প্রায় দিনই এসব রাস্তায় বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি। আর আমার ছাত্রীর বাসা আরেকটু সামনে, আরাবিয়া জামে মসজিদের পাশেই। রুমের মধ্যে যখন গেলাম তখন ঘড়িতে রাত 8টা 38 মিনিট। পাশের রুমের মধ্যে তাস খেলা হচ্ছে, 4জন খেলছে আর 2জন দেখছে। আমি মেসের মধ্যে থাকলে আমাকে ছাড়া কোনো তাসের আড্ডা চলে না, কিন্তু আমি না থাকলে সেটা ভিন্ন কথা। কারণ আমি সবার চেয়ে একটু বেশি অভিজ্ঞতা সম্পন্ন তাস খেলি, আর আমার আগ্রহও বেশি। জামা খুলে মোবাইল ঘড়ির সব খুলে রেখে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। বাথরুমের পাশে হচ্ছে রান্নাঘর, সেখানে পারুল খালা রান্না করছে আর তার ছোট মেয়ে পাশে বসে খেলা করে। রাতের জন্য ভালো বাজার করার কথা ছিল, কিন্তু করা হয়নি। ভালো রান্নার পরিবর্তনে আমার সবচেয়ে অপছন্দের তরকারিটা রান্না করতেছি। মেজাজটা গরম হয়ে গেল, তবুও মন খারাপ করে রুমের মধ্যে আসলাম। তাস খেলা মনে হয় জমে গেছে, কারণ মাঝে মাঝে তাদের অট্ট হাসি শুনতে পাচ্ছি। আমার রুমে আরও 2টা ছেলে আছে, তারা আমার সবচেয়ে ভালো বন্ধু। তবে একজন 1 বছরের ছোট, আমার রুমমেট শফিক। আর আমি 2012 সালে এইচএসসি পাশ করে ডিপ্লোমা ভর্তি হলাম। আর অন্য রুমমেট রকি, তার 1 বছর পরে ভর্তি হয়েছে, কিন্তু তাকে আমরা সবসময় বন্ধুর মতোই সাথে রাখি। রকি পাশের রুমে তাস খেলে, আর শপিকে একটু আগেই মেসের মধ্যে ঢোকার সময় দেখলাম মেসের সামনে সুজনের দোকানে বসে আছে। টেবিল ফ্যানটা চালু করে বিছানায় শুয়ে পড়লাম। মোবাইল হাতে নিয়ে দেখি ছাত্রীর নাম্বার থেকে 4টা মিসড কল, আর ছাত্রীর মায়ের নাম্বার থেকে 2টো মিসড কল। বৃষ্টিকে কল ব্যাক করে জানলাম আজকে বাসায় শখ করে মাংস রান্না করা হয়েছে, তাই আমি যেন এখনই বাসায় গিয়ে ডিনার করে আসি, কারণ তার অপেক্ষা করছে। মনে মনে বললাম, মেসের মধ্যে সবচেয়ে অপছন্দের তরকারি রান্না করা হয়েছে, তাই মনে হয় নিজের থেকে এই খাবার আমার জন্য হাজির। একেই বলে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আমার ছাত্রীর নাম নাজমা আক্তার বৃষ্টি। সেই বছর এইচএসসি পরীক্ষার্থী। বিগত 3 বছর ধরে আমি তাদের বাসায় টিউশনি করাই। বৃষ্টির বাবা প্রবাসী বাংলাদেশি, তিনি ইউরোপের উন্নত দেশের মধ্যে অন্যতম দেশ ফ্রান্সে থাকেন। এখনও নাগরিক অধিকার পাননি, নাহলে এতদিনে স্ত্রী কন্যাকে নিয়ে যেতেন। তবে শুনলাম মাসখানেক আগে নাকি আবারও কাগজপত্র জমা দিয়েছেন, আর এবার নাগরিক অধিকার পাওয়ার সম্ভাবনাও বেশি। বৃষ্টি তার মা বাবার একমাত্র মেয়ে, তাই সবার আদর বেশি পায়, কিন্তু মাথার জ্ঞান খুব ভালো, তাই টিউশনি করাতে মজাই লাগে। বৃষ্টির মা বাবা দুজনে আমাকে খুব ভালো ছেলে হিসেবে জানেন, আর আমিও তাদের সাথে সেরকমই আচরণ করি। কলিং বেল বাজালাম, বৃষ্টি দরজা খুলে দিল। এই মেয়েটা সবসময় হাসতে থাকে, মনে হয় কারণ ও কখনো মন খারাপ করে না। বিশেষ কারণ যদি না থাকে, তবে মাসের 30 দিনের মধ্যে 30 দিনে এই বাড়িতে আসা হয়, কারণ সপ্তাহে 6 দিন টিউশনি করাই এবং শুক্রবার বন্ধ, কিন্তু শুক্রবার রাতে ডিনার করার দাওয়াত থাকে। দুপুরবেলা মেসের মধ্যে মাংস রান্না করা হয়, তাই রাতের বেলায় বৃষ্টিদের বাসায় আসি। তবে শুধু শুক্রবার দিনটা আসার জন্য বাধ্যতামূলক থাকলেও সপ্তাহে 2-3 দিন লাঞ্চ কিংবা ডিনার করতে আসি, কারণ ভালো কিছু রান্না হলেই আমার ডাক পড়ে 100%, এবং না এসে উপায় নেই। কিন্তু সেই 30 দিনের মধ্যে 28 দিনে বৃষ্টি দরজা খুলে দেয় এবং একটা ভুবন ভোলানো হাসি দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন? ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখা হয়েছে প্রচুর, তবে আন্টিকে দেখতে পাচ্ছি না, তাই বৃষ্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি কোথায়? সন্ধ্যাবেলা মায়ের প্রেশারটা একটু বেড়ে গেছে, তাই নিজের রুমে শুয়ে আছে। আপনি খেতে বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে আগে আন্টিকে একটু দেখে আসি, তারপর না হয় খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখা করে আসুন, আমি খাবার রেডি করছি। আন্টি রুমে গিয়ে লাভ হলো না, কারণ আন্টি ঘুমিয়ে গেছে, তাই তাকে ডেকে না তুলে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসলাম। বৃষ্টি আর আমি একসাথেই খেতে বসলাম।
রান্না বৃষ্টি করছে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ তরকারি সবসময় বৃষ্টি রান্না করে। আর বিগত 3 বছর ধরে তার রান্না খেয়ে খেয়ে আন্দাজ হয়ে গেছে। রান্না ভালো ছিল, আর সারাদিন ঘোরাঘুরি করে পেটে ক্ষুধাও প্রচুর ছিল, কাজেই গ্রাম বাংলার সজীব হিসেবে কম খায়নি। খাবার শেষে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে আছি, আর বৃষ্টি কফি বানাতে রান্নাঘরে গেল। কফি বানানোর জন্য বৃষ্টির মতো পারফেক্ট কাউকে এখনো পায়নি। টিভি অন করে ডিসকভারি চ্যানেলের মধ্যে বনের পশু পাখির বিচরণ দেখছি। বৃষ্টি কফি নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো, আমার হাতে এক মগ কফি দিয়ে সামনের সোফায় বসলো। আমি কফি হাতে নিয়ে চুমুক দিতে বললাম, কফি কেমন হলো? বৃষ্টি এই কথাটা প্রতিটা দিন আমার হাতে কফি দিয়ে জিজ্ঞেস করে। আমিও বরাবরের মতোই বললাম, কফির মতো করে আজও কেউ কফি বানিয়ে দেয় নাই। বিকেলে পড়াতে আসেননি কেন? একটু কাজ ছিল। আজ তো পহেলা ফাল্গুন, তাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিলেন তাই না? তুমি ভালো করেই জানো আমার কোনো গার্লফ্রেন্ড নেই, সুতরাং ওটা বাদ দাও। আমি বিকেলে নীল শাড়ি পরেছিলাম, মা বলেছিল হলুদ শাড়ি পরতে, কিন্তু আপনি তো জানেন যে আমি নীল শাড়ি বেশি পছন্দ করি। হ্যাঁ জানি, লক্ষ্য করে দেখলাম কানে নতুন দুল দিয়েছে, চুড়িগুলো প্রতিদিনের চেয়ে ভিন্নভাবে আচরানো, হাত ভর্তি নীল চুড়ি, কিন্তু বৃষ্টি বরাবরই অনেক সুন্দর। আচ্ছা সজীব ভাই, আপনার ডিপ্লোমা কমপ্লিট করতে আর কতদিন বাকি আছে? মানে আপনি খুলনা শহরে আর কতদিন থাকবেন? 4 মাস পরে পরীক্ষা, তারপরে বিদায়। তবে 6 মাসের ইন্টার্নি আছে, সেটা করে আবারও কলেজে শেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসবো। একটা খুশির খবর আছে, কি? বাবা নাগরিক অধিকার পেয়ে গেছে। বাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলে মা আর আমি বাবার কাছে চলে যাব। খুব ভালো হবে, কারণ তোমরা 3টা মাত্র মানুষ, তার মধ্যে তোমার বাবা প্রবাসী। তোমাদের ছেড়ে তোমার বাবা যেমন কষ্ট পাচ্ছে, একা একা আছে, ঠিক তেমনই তুমি মিস করছো তোমার বাবাকে। ঠিক বলেছেন সজীব ভাই, আমি আমার মায়ের চেয়ে আমার বাবাকে বেশি ভালোবাসি। এটা শুধু তুমি নয়, জগতের প্রায় সকল মেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে, আর ছেলেরা তার মাকে বেশি ভালোবাসে। আবার সকল বাবা তার মেয়েকে বেশি ভালোবাসে, এবং মা তার ছেলেকে বেশি ভালোবাসে। এটা প্রকৃতির সৃষ্টি। আমার তো ভাই বোন নেই, তাই আমার মাও আমাকে ভালোবাসে আর বাবাও আমাকে ভালোবাসে। তা ঠিক। যেমন আমরা হচ্ছি এক ভাই এক বোন। আমার ছোট বোন নাজনীন সুলতানা মাহি, ও বাবাকে বেশি ভালোবাসে, আর বাবাও ওকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু মা আমাকেই ভালোবাসে, এবং আমিও মাকে বেশি ভালোবাসি। আপনাদের সুখী পরিবার। তোমরা কি অসুখী? না, তা নয়, কিন্তু ভালোর চেয়ে ভালো আছে, তাই না সজীব ভাই? হুম ফ্রান্সে চলে গেলেও আপনার কথা আমি কখনো ভুলবো না। আমিও তোমার মতো ছাত্রী আর কখনো পাবো কিনা জানি না, তবে ঢাকা শহরে গেলে টিউশনি আর করানো হবে না, কারণ তখন চাকরি করব। যদি কপালে থাকে তবে চাকরির পাশাপাশি বিএসসি কমপ্লিট করব। কপি খাওয়া শেষ, তাই মক টেবিলের উপর রেখে বললাম, আজকে তাহলে আসি বৃষ্টি। কালকে কি পড়াতে আসবেন? হ্যাঁ আসবো। আসলে কালকে ভালোবাসা দিবস তো, তাই জিজ্ঞেস করছি। পয়লা ফাল্গুন ভালো লাগে, কিন্তু ভালোবাসা দিবস পছন্দ করি না। এদিনে ভালোবাসার চেয়ে ভালোবাসার অপমান বেশি করা হয়। অনেক ছেলে মেয়ে নোংরানি করে, ইজ্জত বিলিয়ে দিয়ে ভালোবাসা দিবস পালন করে, আর জন্মের আগে পেটের মধ্যে হারিয়ে যায় অনেক শিশু। আপনি সব সময় গুছিয়ে কথা বলেন, তাই শুনতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল দেখা হবে, আজকে তাহলে উঠি। একথা বলে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। বৃষ্টি দরজার কপাট ধরে দাঁড়িয়ে আছে, আর আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। 5-6টা ধাপ নামলাম, ঠিক তখনই বৃষ্টি বলল, সজীব ভাই, একটা কথা ছিল। আমি পিছনে ফিরে তাকে বললাম, কি কথা? আগামীকাল আসার সময় আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসবেন? এই কথা বলে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল, আর আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। আগামীকাল ভালোবাসা দিবস, আর আমার ছাত্রী আমাকে বলে তার জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাই। সে নাকি নীল শাড়ি পরে অপেক্ষা করবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, তাতে শহরের শীত নেই বললেই চলে। গলিতে এমন সময় মানুষ বেশি দেখা যায় না, কারণ আবাসিক এলাকার মতো হঠাৎ করে 2-1 জন চলে আসে। কিন্তু এই এলাকার বেশিরভাগ মানুষের নিজস্ব মাইক্রো নেই। মাঝে মাঝে 2-1 দিন এই গলির মধ্যে ছেলে মেয়ে একসাথে চুপি চুপি হেঁটে যেতে দেখা যায়। একান্ত কাছেই পাশাপাশি হেঁটে যাচ্ছে, আর আস্তে আস্তে করে কথা বলে যাচ্ছে। মেসের মধ্যে গিয়ে দেখি আমার বিছানার উপর মেসের বড় জলিল ভাই বসে আছে। জলিল ভাই কোকোলা গ্রুপের মধ্যে চাকরি করেন, খুব ভালো মানুষ। 6 মাস আগে বিয়ে করছে, কিন্তু বয়স তার একটু বেশি হয়ে গেছে।
বয়স অনুযায়ী আরও 5-6 বছর আগেই বিয়ে করা দরকার ছিল। আর তার বউয়ের বয়স মাত্র 17 বছর, আর তার বয়স 33 বছর। হিসাব অনুযায়ী প্রায় দ্বিগুণ। মাঝে মাঝে জলিল ভাইয়ের পাশে বসে তার স্বামী স্ত্রীর গল্প শুনি, তার বউ তাকে কতটা ভালোবাসে সেটা খুব নিখুঁতভাবেই বর্ণনা করে। 2 মাস ধরে বেতন পাননি, তাই জলিল ভাই খুব চিন্তা করে যাচ্ছেন। ও বাড়িতে যেতে পারছেন না। কি খবর জলিল ভাই? এই তো ভালো আছি। তুমি? ভালো আছি। খাবার খেয়েছেন নাকি দেরি হবে? খাওয়া শেষ করে তোমার রুমে আসলাম। তুমি কি খাইছো নাকি বাইরে গেছিলা? আমি বৃষ্টিদের বাসা থেকে খেয়ে আসলাম। ভালো করেছো। আজকের রান্না ভালো হয় নাই। কচুর মুতি দিয়ে ভাজা ভাজা করেছে, কিন্তু পারুল খালা রান্না করতে পারে না। না হলে এত সুন্দর তরকারি এমন স্বাদ না হয়ে যায় কই। আমি কচু খাই না ভাই। আমিও খেতাম না। তোমার ভাবি একদিন বলল কচু খেতে হবে, না হলে সে রাগ করবে। পরে বাধ্য হয়ে খেয়ে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এত মজা লেগেছে বলে বোঝাতে পারবো না। আসলে তোমার ভাবির রান্না অনেক সুন্দর, আর সে খুব যত্ন করে রেঁধে দেয়, তাই মনটা ভরে যায়। কিন্তু আমি কোম্পানির জন্য বাড়ি যেতে পারি না, কারণ 2 মাস ধরে বেতন দিচ্ছে না। তোমার ভাবি প্রতিদিন জিজ্ঞেস করে কবে আসবো কবে আসবো। আপনি তখন কি জবাব দেন? সত্যিটাই বলছি, বেতন দিচ্ছে না তাই আসতে পারি নাই। আচ্ছা ভাই, ভাবি কোন রঙের শাড়ি পছন্দ করে? তোমার ভাবি শাড়ি পরতে পারে না। আজকে পহেলা ফাল্গুন গেল, আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। আপনার কাছে কিন্তু আবদার ধরে নাই। বারবার বাড়ি যেতে বলছিল, কিন্তু সেটা সম্ভব করতে পারি নাই। ও আচ্ছা। ব্যাচেলার জীবনের ছাত্রদের কাজের কোনো শেষ নেই। এই বিছানা ঠিক করতে 11টা বেজে গেছে। বাতি বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু পাশের রুমে আবারও তাস খেলা শুরু হয়েছে। আমাকে ডেকেছে, কিন্তু আমি গেলাম না। মোবাইল হাতে নিয়ে দেখি সুমাইয়া আক্তার মিলির নাম্বার থেকে 2টা মেসেজ। সময় চেক করে দেখি মাত্র 2 মিনিট আগে করা হয়েছে। তাই মেসেজ পড়ে তাতে রিপ্লাই করলাম। মিলি লিখেছে, কি করেন? ডিনার করছেন? আমি রিপ্লাই করলাম, হ্যাঁ ডিনার অনেক আগেই করছি, এখন মাত্র শুইলাম। তুমি কি করো? সে রিপ্লাই করলো, আমিও শুয়ে আছি। তোমার আপু কই? আপু তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ছাদে গেছে। তাহলে কল দেবো? এই, না না না, যে কোনো সময় চলে আসবে। আর রুমের মধ্যে অন্য আপুরা আছে। আপনি মেসেজ করেন, আমি যতক্ষণ সম্ভব রিপ্লাই করব। আজকে অনেক কথা হলো, কিন্তু তোমার বাড়ি কোন জায়গায় জিজ্ঞেস করা হয়নি। পিরোজপুর সদর। আপনার? বাগেরহাট। ও আচ্ছা, আমরা বাগেরহাটের উপর দিয়ে পিরোজপুরে যাই। আমার বাসা গ্রামের মধ্যে, মোড়লগঞ্জ উপজেলা। ও আচ্ছা, কিন্তু আমরা শহরে থাকি, নানার বাসায়। নানার বাসা কেন? আসলে ছোটবেলায় বাবা মারা গেছে, তারপর থেকে আমি নানার বাড়িতে বড় হয়েছি। নানা নানি মাকে নতুন করে বিয়ে দিয়েছে, কিন্তু আমি তাদের সাথে রয়ে গেছি। সরি, আমি জানতাম না। সমস্যা নেই। আর আমার ক্লাস 8 থেকেই সব পড়াশোনার খরচ বড় খালার ছেলে আল আমিন ভাই বহন করে। আল আমিন ভাই কাতারে থাকে প্রায় 7 বছর ধরে, আর আমাদের বিয়েটা নানা ঠিক করে দিয়েছেন। তোমার খালাতো ভাই কি আমাদের বয়সী? না, এখন তার বয়স 27 বছর। তাহলে তো তোমার সাথে তার বয়সের পার্থক্য অনেক বেশি মনে হয়। না, তেমন বেশি নয়। হতে পারে। আপনার পরিবারে কে কে আছে? আমি, মা, বাবা আর ছোট বোন নাজনীন সুলতানা মাহি। বাহ, চমৎকার পরিবার। হুম। আচ্ছা, একটা কথা ছিল, বলবো? বলো। তুমি আমি বন্ধু হয়ে ডাকতে পারি না? লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিলাম, কিন্তু সে হয়তো সেই দীর্ঘশ্বাস দেখতে পাবে না। লিখলাম, হ্যাঁ অবশ্যই বন্ধু হতে পারি। ধন্যবাদ। তবে প্রতিদিন হয়তো দেখা হবে না, কথা হবে না। সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন দেখা হবে, কিন্তু বন্ধুত্ব থাকবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আজকে তাহলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ, শুভরাত্রি। পরদিন কলেজ থেকে যখন বাসায় ফিরলাম তখন 2টা বেজে গেছে। মিলির কলেজের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাকে দেখতে পাইনি। হয়তো আমি আসার আগেই চলে গেছে, নাহলে দেখতে পেতাম। আকাশে তাকে দেখি মেঘ জমেছে প্রচুর, সম্ভবত ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ফেব্রুয়ারিতে এমন করে সব সময় মেঘ জমে না বা বৃষ্টি কম আসে। গোসল করে খেতে খেতে 3টা বেজে গেছে, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ।
ভাবলাম তাড়াতাড়ি বৃষ্টিদের বাসায় যেতে হবে, নাহলে ঝড় শুরু হলে আর যেতে পারবো না। প্যান্ট গেঞ্জি পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কিন্তু আগে যেতে হবে খালিশপুর ক্লিনিকের সামনে। সেখানে 3টা ফুলের দোকান আছে, বৃষ্টির জন্য একটা গোলাপ ফুল নিতে হবে। ফুল নিয়ে জোরে জোরে পা চালিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ বাতাস শুরু হয়ে গেছে। পাখিদের দল এদিক সেদিক উড়াউড়ি করছে, রিক্সাগুলো যাত্রীবিহীন দ্রুত বেগে চলে যাচ্ছে। আর একটু সামনে যেতেই ঝড়ের গতি বেড়ে গেছে এবং ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। ঝড়ের মধ্যে কোনো রকমের দৌড়ে বৃষ্টিদের বাড়ি গিয়ে পৌঁছালাম। কলিং বেল বাজার সাথে সাথে বৃষ্টি দরজা খুলে দিল। মনে হয় সে দরজা ধরেই দাঁড়িয়েছিল। আমাকে দেখে বলল, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আন্টি শরীর ভালো আছে এখন? হ্যাঁ, মা সকাল থেকে ভালোই আছে। বাইরে ঝড় শুরু হয়েছে, আর একটু দেরি হলে হয়তো আসতে পারতাম না। আমি জানতাম আপনি আসবেন, তাই ড্রয়িং রুমে বসেছিলাম। দেখলাম আজকে বৃষ্টি নীল শাড়ি পরে নাই, সে আজকে সম্পূর্ণ কালো একটা 3 পিস পরেছে। তবে শরীরের অন্যান্য সাজগোজ সব কিছু ঠিক আছে। টোটাল লিপস্টিকটা আজকে নতুন দেখছি, কারণ বৃষ্টি মিষ্টি কালারের লিপস্টিক ব্যবহার করে না। বাইরে প্রচণ্ড গতিতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বিদ্যুৎ চলে গেছে অনেক আগে। আইপিএস এর বাড়ি বাতি জ্বালিয়ে বৃষ্টির পড়ার টেবিলে বসে আছি। আমার গোলাপ ফুল কই? ঝড় শুরু হয়েছে তাই কেঁদে যেতে পারে নাই। বৃষ্টি মুখটা আগের চেয়ে বেশি হাসি হাসি করে বলল, আপনি যে এসেছেন সেটাই অনেক বেশি। তা ঠিক। আজকে যেহেতু ভালোবাসা দিবস, তাই আজকে ভালোবাসা নিয়ে আগে ক্লাস করব, তারপর ক্লাসের পড়া। মানে কি? আচ্ছা সজীব ভাই, যদি আমার কাউকে খুব বেশি ভালো লাগে, তাহলে আমি সেটা কিভাবে প্রকাশ করব? হাসছেন কেন? যদি কাউকে ভালোবাসো তাহলে সেই অনুভূতি প্রকাশ করার জন্য কোনো উপায় দরকার নেই। মন থেকে আপনা আপনি তোমার ভালোবাসা অনুভূতি প্রকাশ পাবে। কিন্তু তুমি যাকে ভালোবাসবে তাকে কিন্তু আগে থেকে বোঝাতে হবে যে তুমি তাকে ভালোবাসো। না হলে তুমি যখন তোমার অনুভূতি প্রকাশ করবে, তখন হয়তো সে মানসিকভাবে সেই ভালোবাসা গ্রহণ করার মতো প্রস্তুত থাকবে না। মানসিকভাবে প্রস্তুত করব কিভাবে? মেয়েরা কিভাবে করে জানি না আমি। তুমি যদি একটা ছেলে আরেকটা মেয়েকে ভালোবাসে, তাহলে সে কারণে অকারণে মেয়েটার দিকে তাকিয়ে থাকে এবং চোখে দেখে। চোখ বলে ছেলেটা নিজেকে পৃথিবীর সবচেয়ে অপরাধী মনে করে। আর যদি সেই বুঝতে পারে যে ছেলেটা তাকে পছন্দ করে, তাহলে মেয়েটা চোখে চোখ পড়ার পরে মনে মনে একটা হাসি দিয়ে চেহারায় রাগ ফুটে তুলতে চেষ্টা করে। কিন্তু ছেলেটা যদি সেই মিথ্যে রাগ দেখে মন খারাপ করে, তাহলে সেটা বোকামি। তাকে বুঝতে হবে যে মেয়ে মানুষ সবসময় চায় তার ভালোবাসার মানুষ তার জন্যই অপেক্ষা করুক। আপনার তো দেখছি অভিজ্ঞতা খুব ভালো। ভালোবাসার ক্লাস শেষ, এবার বই বের করো। আচ্ছা ঠিক আছে। মাগরিবের আজান দেবার সময় হয়ে গেছে। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঘরের বৃষ্টির পড়া শেষ হয়নি এখনো। কারণ বৃষ্টি যখন পড়াশোনায় মনোযোগী হয়, তখন সময় কীভাবে পেরিয়ে যায় দুজনের কেউ বুঝতে পারে না। পড়ার ফাঁকে আন্টি একবার চা বিস্কুট দিয়ে গেছে। পড়া শেষ করে বৃষ্টি বলল, সজীব ভাই, আপনি তো নুডলস পছন্দ করেন, আর আজকে বৃষ্টি পড়ছে, আবহাওয়াও ঠান্ডা হয়ে গেছে, তো আপনি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে টিভি দেখেন, আমি রান্নাঘরে গিয়ে নুডলস আর কফি নিয়ে আসি। বললাম আচ্ছা ঠিক আছে। বৃষ্টি রান্নাঘরে চলে গেল, আর আমি গোলাপ ফুলটা পকেট থেকে বের করে ওর পড়ার টেবিলে রেখে দিলাম। রাতে যখন পড়তে বসবে তখন ফুল দেখে হয়তো অবাক হবে, কিন্তু আন্টি যদি দেখি তাহলে সমস্যা হতে পারে। তবুও রেখে দিলাম। টিভি অন করে বসে আছি, তখনই মোবাইলে কল বেজে উঠলো। বের করে দেখি মিলি কল দিয়েছে। এর সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো। কেমন আছেন? ভালো আছি, তুমি? ভালো আছি। আচ্ছা, আপনি কি করেন? মানে বিজি নাকি ফ্রি আছেন? টিউশনে করাতে আসছিলাম, তবে পড়ানো শেষ, এখন নাস্তা করে বের হব। তুমি কেন? আমার খালাতো বোন সকালে বাড়ি চলে গেছে, কারণ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। ও আচ্ছা। সারাদিন ব্যস্ত ছিলাম, তাই কল দেই নাই। আর তাছাড়া আমি নিজেই বেশি কথা বলতে চাই না, বুঝতে পারছি। কিন্তু এখন আর কল না দিয়ে থাকতে পারলাম না, তাই কল দিচ্ছি। আমি অনেক খুশি হলাম। আপনার যদি খুব বেশি জরুরি কাজ না থাকে, তবে এখনই আমার সাথে রোটারি স্কুলের মাঠে বৃষ্টি ভেজা সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 প্লেট ফুচকা খাবার সময় হবে আপনার? আমি একটু দেবার আগে দেখলাম বৃষ্টি ট্রেতে করে নুডলস আর কফি নিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি হয়ে বের হও, আমিও আসতেছি। ঠিক আছে, বেশি দেরি করবে না কিন্তু। বুঝলাম।
বৃষ্টি রুমের মধ্যে এসে আমার হাতে নুডলসের প্লেট তুলে দিয়ে নিজে কফির কাপ হাতে বসলো। আমি ছোটোবেলা থেকে নুডলস পছন্দ করি, তাই সবসময় এটা বেশি খাওয়া হয়। গ্রামের বাড়িতে বেড়াতে গেলে এখনও মা প্রতিদিন সকালে নাস্তার সময় সন্ধ্যাবেলা নাস্তা করতে নুডলস রান্না করে। বৃষ্টি সবসময় মাংস দিয়ে রান্না করে, মাংস বলতে মুরগির মাংস কুচি কুচি করে তা দিয়ে নুডলস রান্না করা হয়। খেতে খুব দারুণ লাগে, তাই তো সবসময় বৃষ্টির হাতে নুডলস মিস করি না। হঠাৎ করে বৃষ্টি মাঝে মাঝে আমাকে কল করে বাসায় আসতে বলে। যদি আমি আসতে না চাই তবে নুডলসের কথা বলে। আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ, একটু কাজ আছে। ডিনার করতে আসবেন কিন্তু। না থাক, আজকে আর আসবো না, এমনিতেই ঝড় বৃষ্টি, পরে আবহাওয়া খারাপ। না, হবে না। আমি এখন খিচুড়ি রান্না করব, আর আপনি যখন ফ্রি হবেন তখন এসে খেয়ে যাবেন। আচ্ছা, চেষ্টা করবো। আগে কাজের জন্য যাই, যদি সময় পাই তাহলে আসবো। আমি অপেক্ষা করব। কি লাভ বৃষ্টি অপেক্ষা করে? কয়েক মাস পরে তোমরা দেশ ছেড়ে চলে যাবে। শুধু শুধু এতগুলো বদ অভ্যাস করে দিও না, তাহলে যে তোমরা চলে গেলে ব্যাচেলর হয়ে থাকতে পারবো না। আপনার ব্যাচেলর জীবনের অবসান ঘটিয়ে যদি দেশের মধ্যে থাকি, তবে আপনার কি অসুবিধা হবে? মানে? কিছু না। দেখো বৃষ্টি, মাঝে মাঝে তুমি এমন করে কথা বলো তখন আমি কনফিউজড হয়ে যাই। কিসের কনফিউজড? চিন্তা করি যে আমি তোমার শিক্ষক নাকি তুমি আমার শিক্ষক। আপনার দেরি হয়ে যাচ্ছে। বাহ, চমৎকার। আজকে নিজে থেকে বের করে দিচ্ছ, ঘটনা কি? যত তাড়াতাড়ি যাবেন ততই তাড়াতাড়ি কাজ শেষ করে আসতে পারবেন, তাই এটাকে তাড়িয়ে দিচ্ছি না বস। যেন তাড়াতাড়ি ফিরে আসেন সেই ব্যবস্থাই করছি, মানে কাছে আনার জন্য দূরে ঠেলে দেওয়া। খুব চালাক। আমি সব জানতাম মায়াবতী নাজমা আক্তার বৃষ্টি। তাহলে টিউশনের মাস্টার কিসের জন্য দরকার? গাছ থেকে কদম ফুল পাড়ার জন্য। আমি কদম ফুল পাড়তে পারি না, তবে আমার একটা বন্ধু আছে, তার নাম রাশিদ। রাশিদ খুব ভালো কদম ফুল পাড়তে পারে। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি বের হন। ঝড় শুরু হবার পরে বিদ্যুৎ গেছে, কিন্তু এখনো আসে নাই। কি জানি কোথাও কোনো লাইনের তার নষ্ট হয়ে গেছে কিনা। বাইরে এখনো সামান্য বাতাস বইছে, বিস্তীর্ণ নদী খাতের মতো। শরীর শিরশির করে ঠান্ডা লাগে, কিন্তু কি করবে, শীতের পোশাক আনিনি। বিহারি কলোনি পার হয়ে কোহিনুর মোড় ঘুরে যাব পৌরসভার মোড়, তারপর সামনে খালিশপুর নতুন থানা। ওই পুলিশ কমিশনের বাসভবনের মাঝখানে রাস্তা দিয়ে যাব, কারণ সরাসরি সোজা গলিতে রাস্তা মাঝে মাঝে ভাঙা, তাই বৃষ্টির পানি জমে গেছে মনে হয়। বিদ্যুৎ নেই, তাই রাস্তায় অন্ধকারে পানিতে পড়তে পারি। এতক্ষণ পরে একটা কথা মনে হলো, যে এমন ঝড় বৃষ্টির মধ্যে ফুচকাওয়ালা ফুচকা নিয়ে আসছে তো, নাকি দুজনেই ফিরে আসতে হবে। পরে ভাবলাম ফুচকা যদি না পাই মেয়ের সাথে তো দেখা হবে, তার সাথে কিছুক্ষণ পাশাপাশি হেঁটে কথা বলার সুযোগ তো হবে। ফুচকাওয়ালা ফুচকা নিয়ে এসেছে, কিন্তু মিলি এখনো আসেনি। ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করে জানলাম সে নাকি সকালবেলা সারাদিনের জন্য ফুচকার মশলা আর চটপটির ডাল তৈরি করে, তাই বিকেলে ঝড় হবে তিনি কীভাবে জানবে। দুপুরে রোটারি স্কুল ও সিটি পলিটেকনিক ছুটি হবার পরে অনেক কিছুই বেঁচেছিল, তাই ঝড় কমার পরে তিনি এখানে এসেছেন। যদি সামনে কিছু বিক্রি করা যায় সেটাই ভালো। আর তার দীর্ঘ বেচাকেনার অভিজ্ঞতা থেকে তিনি নিশ্চিত ছিলেন যে ঝড় বৃষ্টির পরে ঠান্ডা আবহাওয়ার মাঝে ফুচকা চটপটির খাবার খেতে মানুষের ভিড় জমে। মিলে এসেছে পরনে বেগুনি কালারের 3 পিস, মাথার চুল বাঁধা আর গায়ের ওপর নীল চাদর। সে কি জানে তাকে দেখার পরে আমি কতটা খুশি হয়েছি? হয়তো জানে, আবার হয়তো না। কতক্ষণ অপেক্ষা করেছেন? 10 মিনিট হবে মনে হয়। সরি, আসলে রিক্সার জন্য অপেক্ষা করে করে দাঁড়িয়েছিলাম, কিন্তু না পেয়ে হেঁটে আসছি, তাই দেরি হয়ে গেছে। সমস্যা নেই, অপেক্ষা করে থাকার মধ্যে একটা আনন্দ আছে। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ মেস থেকে খাবার কেনার কথা বলে বের হয়েছি। আসলে রাইস কুকারে রান্না করে খাই, কিন্তু বিকেল হতে বিদ্যুৎ নেই, তাই খাবার কেনার জন্য বের হলাম। না হলে তো বের হতেই পারতাম না, কারণ আপুর একটা বান্ধবী আমাদের সাথে থাকে, তিনি আপুকে বলে দিতে পারে। বুঝতে পারছি, তাহলে তাড়াতাড়ি ফুচকা খেয়ে চলে যেতে হবে। হুম। বায়তুল আমান জামি মসজিদ আর সামনে সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মাঝখান দিয়ে রোটারি স্কুলের প্রথম গেট দিয়ে বের হলাম। আজ হঠাৎ একটু অন্যরকম অনুভূতি প্রকাশ পাচ্ছে, যেটা লেখনের মাঝে বোঝানো সম্ভব না। ঠান্ডা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে মৃদু বাতাস বইছে। আপনার ঠান্ডা লাগছে খুব, তাই না? না, ঠিক আছে। আসলে এমন আবহাওয়া কিন্তু সবসময় পাওয়া যায় না, তাই না?
হ্যাঁ। কবি মানুষ হলে এমন রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে কবিতার পংক্তি সৃষ্টি করতেন। আমিও মাঝে মাঝে এমন করি। আপনি কবিতা লিখেন? মাঝে মাঝে। আগে বলেননি কেন? সঙ্গ আসেনি বলে। আচ্ছা, এখন আমি যেই পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি তা দিয়ে একটা কবিতা বানিয়ে আমাকে দিই। এখন বলি? এখনই? ভাবতে সময় লাগে না? লাগে। আচ্ছা ঠিক আছে, অন্যদিন না হয় কবিতা বলবো, আজকে কথা বলি। ঠিক আছে। তোমার সাথে হঠাৎ করে এভাবে দেখা হবে আর তোমার জন্য এতটা অপেক্ষা করতে হবে আমি কখনো জানতাম না। আমি কিন্তু অপেক্ষা করতে বলিনি, আমার মনে আপনার জন্য বন্ধুত্বের স্থান রেখেছি। আমি চেষ্টা করব আমার নির্দিষ্ট সীমানায় আবদ্ধ থাকতে, কিন্তু যদি মনে হয় যে আমি আর পারছি না তবে আড়াল হয়ে যাব। আপনি সব সময় ভেবে কথা বলেন, যার গভীরতা আছে। হতে পারে। আমি স্বপ্ন দেখতাম ভালোবেসে বিয়ে করব, আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসবে, কিন্তু আমার সেই স্বপ্নটা কেমন নোনা জলের উপর ভাসমান হয়ে থেকে গেল। বাস্তবতার কাছে পরাজিত হয়ে জীবনের সুখ বাস্তবতার মাঝে খুঁজব। তোমার খালাতো ভাইকে কি তুমি ভালোবাসতে পারবে না? আলামিন ভাই আগে একটা বিয়ে করেছিলেন, কিন্তু তিনি বিদেশে যাওয়ার 4 মাস পরেই সেই বউ তার পুরনো প্রেমিকের সঙ্গে চলে গেছে। ও আচ্ছা। হুম। কথা বলতে বলতে দুজনে হাঁটছি, কিন্তু এতক্ষণে যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। আসলে যখন মানুষ তার প্রিয় মানুষের সাথে পাশাপাশি হেঁটে যায় তবে সময় বুঝতে পারে না, কিন্তু একা একা যখন নিস্তব্ধ কোনো পথ দিয়ে হাঁটে তখন সেই পথ ঘুরাতে চায় না। কপাল আলমনগর বাজারের সোজা গড়ের মোড় পেরিয়ে যাচ্ছি, তখন এই মোবাইলে কল এলো। তাকে দেখি বৃষ্টি কল দিয়েছে, ভাবলাম রান্না করা হয়ে গেছে তাই কল দিয়েছে, কিন্তু কল দিয়ে জিজ্ঞেস করলো। সজীব ভাই, আপনি কই আছেন? মিথ্যা করে বললাম, হোসেন কলেজের সামনে, দাসবানা এটিএম এর বুথের সামনে। কি করেন ওখানে? একটা বই কিনতে হবে। সাথে কেউ আছে? না, আমি একা। আচ্ছা ঠিক আছে, বাসায় আসবেন কখন? জানি না। আচ্ছা, রাখছি তাহলে। মোবাইল কেড়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচলাম, কারণ একটা মিথ্যা কথা লুকাতে অনেকগুলো মিথ্যা জন্মগ্রহণ করে। তাই সকলের উচিত মিথ্যা কথা বলা পরিত্যাগ করা আর সবসময় সত্যি কথা বলা। আর মিথ্যা কথা বলা হচ্ছে মুনাফিকের চিহ্ন, আর সেই মুনাফিকের শাস্তি খুব বেশি হবে। মিথ্যে বললেন কেন? নাহলে অনেকগুলো প্রশ্ন করতো। ও আচ্ছা। জি। মিলিকে বিদায় দিয়ে সরাসরি মেসের মধ্যে চলে আসলাম। বৃষ্টির কাছে কল দিয়ে যেতে পারবো বলেই দিলাম। আশ্চর্য, বৃষ্টি এক কথা রাজি হয়ে গেছে। অন্যদিনের মতো প্রতিবাদ করে নাই। বড়ই চিন্তার বিষয়, কারণ জীবনটা বেরো না। মন ভালো ছিল তাই মেসে ফিরে 3জন খেলোয়াড় জোগাড় করে তাস খেলা শুরু করলাম। আমি আর রকি ভার্সেস কিবরি আর কামরুল। খেলা শেষ করে ডিনার করতে করতে রাত প্রায় 11টা বেজে গেছে। ব্রাশ করে বিছানা ঠিক করে ঘুমাতে ঘুমাতে আর আধা ঘন্টা পার হয়ে গেল। মোবাইল হাতে নিয়ে দেখি বৃষ্টির নাম্বার থেকে লম্বা একটা মেসেজ। এত বড় মেসেজ কেন? সজীব ভাই, এটা কেন হলো? আমি চাইবো আজকে সন্ধ্যার পরের ঘটনা আমার কাছে ঘুমন্ত স্বপ্ন হোক, কারণ 3টা বছর ধরে যাকে বিন্দু বিন্দু করে ভালোবেসে এসেছি, আজকে ভালোবাসার পাহাড় ডিঙিয়ে গেল। সেই ভালোবাসার মানুষটা অন্য কাউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তো কিছুতেই মেনে নিতে পারছি না সজীব ভাই। ভেবেছিলাম আপনার কোনো বান্ধবী হতে পারে, কারণ আপনি কারোর সাথে সম্পর্ক করেন না, কিন্তু যখন আপনার অদূরে দাঁড়িয়ে আপনাকে কল দিলাম আর আপনি কল রিসিভ করে মিথ্যে কথা বললেন, তখনই যে মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে। খিচুড়ি রান্না করার মশলা ঘরে বাসায় ছিল না, তাই তো ওপরতলার তনিকে নিয়ে বাজারে গেছিলাম। আর এটাই আমার ভাগ্য খারাপ। আমি ভুল করেছি সজীব ভাই, 3 বছর ধরে নিজে অনুভূতি প্রকাশ না করে ভুল করেছি। আসলে সবসময় যে ভালোবাসার কথা মুখ ফুটে বলতে হয় সেটা জানতাম না। আপনি কখনো কারোর সাথে রিলেশন করেননি, তাই ভেবেছিলাম আমার জন্য হয়তো আপনিও অপেক্ষা করছেন। রোজ রাতে স্ক্রিনে আপনার ছবি দেখতে দেখতে ঘুমিয়ে যাই। সজীব ভাই, সত্যি সত্যি কি আপনার কখনো মনে হয় না যে আমি আপনাকে ভালোবাসি? আমার কিচ্ছু করার নেই। আমার এসব কথাবার্তা হয়তো আপনার কাছে পাগলামি, কিন্তু আপনার কাছে যেটা পাগলামি আমার কাছে সেটা খুবই স্বাভাবিক।
আমি সারা জীবন আপনাকে ভালোবেসে আপন ভেবে দিন পার করে দেব। আল্লাহর কাছে প্রার্থনা করব মৃত্যুর পরে আমার চোখ দুটো যেন খোলা থাকে। আপনি যখন আমার লাশ দেখতে আসবেন তখন আমিও শেষবারের মতো আপনাকে দেখব। আমার সারাটা জীবন আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করতে করতে কেটে যাবে। আপনার কাছে আজকের এই মেসেজ দেওয়ার পরে আগামীকাল কিভাবে আপনার সামনে দাঁড়াবো সেটা জানি না আমি। আপনি গোলাপ ফুল রেখে গেছেন, কিন্তু সেটা কলমদানি পরে পিষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে। আমার জীবনটাও কি তেমনই? সজীব ভাই, খুব বেশি ভালোবাসি তোমাকে। প্লিজ আমার প্রতিটি মুহূর্ত আলোকিত করতে তোমার ওই বুকটা চাই। দিনের শেষে ক্লান্ত হয়ে গভীর রাতে ওই বুকের ওপর মাথা রেখে হাত দিয়ে বুকের পশমে নাড়াতে চাই। এতদিন ধরে তিল তিল করে সাজানো স্বপ্নগুলো পূরণ করার সুযোগ দিন। বৃষ্টি। এটা পড়ে আমি অনেক ভয় পেয়ে গেলাম। মনে মনে যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল। বৃষ্টির থেকে সবসময় দূরে দূরে থাকতে চাইছিলাম, কিন্তু একদিন শেষ মুহূর্তে এসে আটকে গেছি। হয়তো আন্টির মানে বৃষ্টির মার কথা মনে পড়ে গেল। কারণ 3 বছর আগে প্রথম যখন আমি বৃষ্টিদের বাসায় টিউশনি শুরু করলাম, তো আন্টি আমাকে কিছু কথা বলেছিলেন। আন্টি বলেছিলেন, দেখো বাবা, বৃষ্টি আমাদের একমাত্র মেয়ে, তাই আমরা সবসময় তাকে পরম স্নেহে মানুষ করেছি। তোমার আগে আরও 3-4টা মাস্টার পরিবর্তন করা হয়েছে, কারণ বৃষ্টির মাস্টার পছন্দ হয় না। আশা করি তোমার বিষয়ে বৃষ্টির আর কোনো আপত্তি নেই, কারণ বৃষ্টি নিজেই তোমার সব কিছু প্রশংসা করেছে। কিন্তু বাবা, আমি তোমার মায়ের মতন, আমাদের একটা মাত্র মেয়ে, তাই তুমি এমন কিছু করবে না যাতে ওকে নিয়ে আমাদের স্বপ্নটা ভেঙে যায়। সেদিন আমি খুব অবাক হলাম, কারণ তখন বৃষ্টির সাথে সবেমাত্র পরিচয়। কিন্তু আন্টি তার আগে আমাকে নিষেধ করেছেন এবং বুঝিয়ে বলেছেন যে আমি আর সেই কথার সম্মান রক্ষা করে আজও বৃষ্টির চোখে বারবার ভালোবাসা দেখার পরও কিছু বলতে পারে নাই, হয়তো কখনো পারবও না। তাই ও বিষয় নিয়ে স্বপ্ন দেখছি না। সব কিছু ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি তা মনে নেই। চলে ঘুম থেকে উঠে পরে গেলাম, তুমি বৃষ্টির ভালোবাসার প্রকাশিত চিঠিটা আমাকে তাড়া করে বেড়ায়। পরে কিছুক্ষণ আগে মিলি 4বার কল দিয়েছিল, কিন্তু আমি রিসিভ করিনি। বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে বিশ্রামের জন্য না বসে বৃষ্টিদের বাসায় যাওয়ার জন্য তৈরি হলাম। আজ সত্যি সত্যি কেমন যেন খারাপ লাগছে, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। আমি বৃষ্টিকে কখনো নিজের কাছে আনতে পারবো না, তাহলে তার মায়ের বিশ্বাসটা রক্ষা করা হবে না। মেস থেকে বের হয়ে জলিল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, কিন্তু এত তাড়াতাড়ি তার আসার কথা না। তাহলে কি কোনো সমস্যা হলো নাকি? এমনিতেই তার মার্কেটিংয়ের চাকরি, ঠিকমতো টার্গেট পূরণ না হলে সবসময় মন খারাপ থাকে, কিন্তু সেও তো চেষ্টা কম করে না। যদি দোকানদার পণ্য না কেনে তাহলে তার কী করার আছে? আবার দোকানদার পণ্য কিনে যদি বিক্রির পরিবর্তে সাজিয়ে রাখতে হয় তাহলে লাভ কী? ভাই আজকে এত তাড়াতাড়ি? গ্রামের বাড়ি যাব। হঠাৎ করে? বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো, নাকি কোনো সমস্যা? তোমার ভাবি সকালবেলা পুকুর পাড়ে পা পিছলে পড়ে গেছে। আমি শিওর বলে দিতে পারি যে সে আমার জন্য চিন্তা করতে করতে অন্যমনস্ক হয়ে কাজ করতে গিয়ে পড়ে গেছে। তাই অফিস থেকে ছুটি নিলাম, কিন্তু বেতন তো পাইনি এখনও, তাই হাত খালি। তোমার কাছে কিছু টাকা হবে? টাকার বিষয়ে চিন্তা করতে গিয়ে হঠাৎ মনে পড়লো আমার কাছে 3000 টাকা আছে। বৃষ্টি টাকা দিয়েছিল সপ্তাহ খানেক আগে, পয়লা ফাল্গুনের জন্য আমার পছন্দ অনুযায়ী শপিং করার জন্য। বললাম, টাকা আছে আমার কাছে, আপনি কি এখনই রওনা দেবেন? হ্যাঁ ভাই, 1000-2 টাকা হলেও হবে। তাহলে সোনাডাঙ্গা বাস স্টেশন গিয়ে সরাসরি বাড়িতে। আচ্ছা ঠিক আছে, রুমের মধ্যে চলুন। বৃষ্টিদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। প্রতিদিনের মতো খুব তাড়াতাড়ি দরজা খোলা হলো না, একটু দেরি হলো, কিন্তু তাও আবার বৃষ্টিদের বাসায় প্রতিদিন বিকেলে সে যিনি ঘর পরিষ্কার করেন সে হামিদা আন্টি। ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমের সোফায় বসে আছি। হামিদা আন্টি বৃষ্টিকে রাখতে গেল। টিভি চলছে, স্ক্রিনে শাহরুখ খান কাজলের মুভি চলছে। এই মুহূর্তে টিভিতে সিনেমার মধ্যে কাজল যখন শাহরুখ খান আর রানী মুখার্জির মাঝখান থেকে আড়াল হয়ে যায়, সেই সময় ট্রেনের দৃশ্য চলছে। কাজল কান্না করছে, শাহরুখ খান ট্রেনের জানলা দিয়ে বারবার নামতে বলছেন। স্টেশন মাস্টার সবুজ পতাকা উড়িয়ে সিগন্যাল দিচ্ছে। ট্রেনের চাকা বাঁশি বাজিয়ে ঘুরছে। মাস্টার সাহেব, বৃষ্টির শরীরটা ভালো না, সে আজকে পড়তে পারবে না। আপনি বসেন, আমি নাস্তা তৈরি করে নিয়ে আসি, তারপর নাস্তা খেয়ে চলে যাবেন। একটু বসেন। শরীর কি বেশি খারাপ? শুয়ে আছে, মনে হয় বেশি খারাপ। না হলে তো বৃষ্টি কখনো আপনি আসলে আড়ালে থাকে না। আমি জানতে এই কথাটার অর্থ আমি বুঝতে পারছি, কারণ আমি আসলে বৃষ্টি আমার আচরণ করে
যেটা বাসার মধ্যে থাকা যেটাও চোখে পড়বে। বললাম ঠিক আছে, দরকার নেই, আমি চলে যাচ্ছি। কিন্তু বৃষ্টির আম্মু কই? সে রুমের মধ্যে বৃষ্টির বাবার সাথে কথা বলে। তাহলে আমি আসি, আন্টিকে বলবে না আমি এসেছিলাম। আপনি যে এসেছেন তা আফা জানে। তো আচ্ছা ঠিক আছে। বৃষ্টিতে বাড়ি থেকে বের হয়ে কোথাও যাওয়া যায় সেটা চিন্তা করছি, কিন্তু মনটা খারাপ লাগছে। তাই আপাতত রুমের মধ্যে যাই। রুমের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, প্রত্যেকটা মানুষ যেভাবে আমাকে ভালোবাসার অধিকার রাখে, ঠিক তেমনই তারা আমাকে ঘৃণা করারও অধিকার রাখে। তবে ঘৃণাকে ভালোবাসা দ্বারা বদলে ফেলার সাংঘাতিক না হলেও ভালোবাসাকে কিন্তু ঘৃণার দ্বারা বদলে ফেলা সত্যি সাংঘাতিক ব্যাপার। হাজারো মানুষের ভিড়ে যে মানুষটা আমাকে ঘৃণা করে তাকে নিয়ম করে স্মরণ না রেখে, যে মানুষগুলো ঘৃণা করার অপশন থাকার পরও আমাকে ভালোবাসি, তাদের কথা আমি এক এক করে স্মরণ রাখবো, কারণ ওরা অদ্ভুত ব্যক্তি। তাদের জন্য আমি বেঁচে আছি। কি রে, টিউশনি করাতে না গিয়ে এমন করে শুয়ে আছিস কেন? বৃষ্টি অসুস্থ, তাই আজকে পড়বে না। কি হয়েছে? জানাই কাজের লোক দিয়ে না করে দিল। আশ্চর্য, তুই এতদিন ধরে আছিস তো দেখে আসবি না? উচিত ছিল মনে হয়, তাই না? 100% উচিত ছিল। তোরা যখন এসেছি থাক, বাদ দে। কিছু হয়েছে নাকি? হ্যাঁ। আমাকে বলা যাবে? যাবে। বল। শপিংয়ের কাছে বৃষ্টির সাথে পরিচয় হওয়ার পর থেকে যা কিছু ঘটেছে, আর সেদিনের মেসেজ এবং মিলির সাথে পরিচয় সবকিছু বললাম। বুঝতে পারছি, কিন্তু এখন কি করা যায়? আমার মাথায় আসছে না। কিন্তু আমার কি মনে হয় জানিস? কি? দেখ সজীব, তোমাকে যে পছন্দ করে তাকে তুমি পছন্দ করো না, কিংবা পছন্দ করলেও কাছে নিতে পারো না। আবার তুমি যাকে পছন্দ করো সে তোমাকে পছন্দ করে না, আবার সে যাকে পছন্দ করে তাকে সে পছন্দ করে না। এভাবেই আমাদের পছন্দের চক্রটা ঘুরতে থাকে। অর্থাৎ আমরা ভালোবেসে কেউ কাউকে পাই না, কারণ আমরা প্রত্যেককেই নিজের মনের মতো করে কাউকে না কাউকে পেতে চাই। কিন্তু প্রকৃতি সবকিছু কেমন করে যেন সৃষ্টি করে রেখেছে, যে রহস্য অনুমান করা আমাদের সাধ্যের বাহিরে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি। হতে পারে। সবার জীবনেই কেউ না কেউ একজন থাকে, কিংবা কোনো একদিন চলেও আসে, অথচ কেন যেন মনে হয় সেই মানুষটাকে ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবে বোধ হয় পাইনি। যে মন খারাপ অর্থ বোঝে না, হাসির আড়ালে কান্নাটা ধরতে পারেনি, যে চোখের দিকে তাকিয়ে মনের অবস্থা বোঝার ক্ষমতা নেই, যার কাছে অভিমানের দাম শূন্য, অথচ এমন মানুষ থেকেও না থাকার সমান। তাহলে কি করব? আমিও জানি না, তবে প্রিয় মানুষটা থেকেও যদি না থাকার মতো হয়, তাহলে তার থেকে কষ্টের আর কিছু নেই। চাইলেই যে কাউকে প্রয়োজন করে বানিয়ে নেওয়া যায়, কিন্তু চাইলেই যে কাউকে প্রিয়জন বানানো যায় না। যাকে প্রিয়জন বানানো হয় সে কেমন যেন প্রিয়জন হয়ে উঠতে পারে না। কি অদ্ভুত এক সমীকরণ, যার রহস্য আমরা ধরতে পারি না। বৃষ্টিকে ফিরে দেবো কিভাবে? তুই দুজনের কারো সাথে জড়িয়ে যাস না, আগে অপেক্ষা করে দেখ, তোর জন্য অপেক্ষা কর। আচ্ছা তাই হবে। ঘুমিয়ে গেছিলাম, পাশের রুমের কিবিয়ের ডাকে ঘুম ভেঙে গেল। মেসের বাইরে কি বৃষ্টির মা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি ধরপড় করে উঠে তাদের রাস্তায় গিয়ে দেখি সত্যি সত্যি আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি আপনি কেন এলেন? আমি কি কল দিলেই তো আমি চলে যেতাম। তুমি একটু চলো আমার সাথে, ওইদিকে হাঁটতে হাঁটতে কথা বলি। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে চলুন। আমি আন্টি পাশাপাশি হেঁটে যাচ্ছি, তখন আন্টি বললো, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। 3 বছর আগে আমি তোমাকে যে কথা বলেছি সেটা মনে রাখার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। তবে সজীব, বৃষ্টি ইদানিং গতকাল থেকে খুব আপসেট হয়ে গেছে। তোমাকে ভালো লাগার কথা বৃষ্টি সবসময় আমার কাছে বলে, এবং তুমি যে এড়িয়ে চলো সেটাও আমাকে বলে। কিন্তু গতকাল রাতের ও অনেক শকড হলো। আজকে সারাদিন চুপচাপ ছিল, তোমাকে নাকি কোনো একটা মেয়ের সঙ্গে সন্ধ্যার পরে হাঁটতে দেখেছে। জি আন্টি। আমি মা হয়ে বৃষ্টিকে নিষেধ করতে পারছি না, কারণ তা তো তুমি জানো, বৃষ্টি আমাদের একমাত্র মেয়ে। তাই আমাদের দুজনের ব্যবহারে বৃষ্টি কখনো কষ্ট পাক সেটা আমরা চাই না। বুঝতে পারছি আমি, তাই যা করার আমাকেই করতে হবে। মানে বৃষ্টির 1%ও প্রতিশ্রুতি দেওয়া যাবে না, তাহলে সেটা ভুল হবে। একদম ঠিক, তুমি শিক্ষিত বুদ্ধিমান ছেলে, তাই তোমাকে বোঝাতে হয় না। তাই তোমার প্রতি একটা আলাদা স্থান মনের মধ্যে। তবে তোমার আঙ্কেলও এই বিষয়ে তোমার সাথে কথা প্লাস
বলতে চেয়েছিলেন, কিন্তু আমি বলেছি যে আগে আমি কথা বলি। আঙ্কেলকে কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পারছি। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন, আশা করি ঠকবেন না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এখন আমি যাই। তুমি রাতে এসে ডিনার করে যেও। আচ্ছা দেখি, মাগরিবের নামাজ পড়লাম কদমতলা মোড়ের মসজিদে। নামাজ পড়ে বেরিয়ে হাঁটতে জংশন মোড়ে এসে চা খেতে বসলাম। এখানে খাঁটি গরুর দুধের চা খেতে খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে আমরা আসতাম। আজকে আমি একাই আছি, তবে চাওয়ালার সাথে গল্প করা যেতে পারে। চা খেতে খেতে মোবাইল বেজে উঠলো, বের করে দেখি বৃষ্টি কল করছে। রিসিভ করার পরে অপর প্রান্তে শুনশান ঘুমন্ত নীরবতা। হলো বৃষ্টি, কোথায় আপনি? জংশন মোড়ে চা খাচ্ছি, তুমি কি করো? ছাদে দোলনায় বসে আছি। সন্ধ্যাবেলা সাদে ভূতে ধরবে। তাহলে আপনি আসেন। আমি হ্যাঁ, আপনাকে আসতে বলবো তাই কল দিয়েছি, তাড়াতাড়ি আসেন। আমি আপনার জন্য অপেক্ষা করে আছি। বাড়ির ভেতর ঢুকে বাসায় যাবার দরকার নেই, সরাসরি ছাদে আসবেন। রাখলাম। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবছি তখন কি করা যায়। বৃষ্টির বাসায় ডিনার করতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির সাথে নিস্তব্ধ আধারে ছাদের কিনারে দাঁড়িয়ে থাকার কথা ছিল না। কিন্তু তাকে না করতেও পারে নাই, কারণ তার আগেই কল কেটে দিয়েছে। কিন্তু তার কথা মতো যদি এখন তার সাথে দেখা করতে না যাই, তাহলে সেটা অনুকূলে নৌকা চালানো হবে। যা শেষ করে মোবাইল বের করে আন্টির নাম্বারে কল দিলাম। আন্টিকে জিজ্ঞেস করে দেখা যাক তিনি কি বলেন। শেষবার দিন বাজার সময় কল রিসিভ করলেন। হ্যাঁ সজীব বলো। আন্টি, বৃষ্টি কোথায়? মনে হয় ছাদে গেছে, কিন্তু কেন? আমাকে কল দিয়েছিল এবং এই মুহূর্তে আমাকে আপনাদের বাচ্চার সাথে যেতে বলে। তুমি কি বলছো? আমি কিছু বলতে পারি না, কারণ তার আগেই কল কেটে দিয়েছে। তুমি এক কাজ করো, বলেন। তুমি এসে বৃষ্টিকে বলে দাও যে তুমি আর তার পাগলামি সহ্য করতে পারছো না, তাই তুমি আর টিউশন করাতে আসবে না, আর সে যেন তোমাকে ভুলে যায়। মানে তুমি চিন্তা করো না, আমি যতদিন বৃষ্টিকে নিয়ে বাংলাদেশে থাকবো ততদিন তুমি তোমার টিউশনির টাকা পেয়ে যাবে। এই কথা বলে লজ্জা দেবেন না। আসলে আমি বলতে চাই যে হঠাৎ করে বৃষ্টির সাথে এতটা কঠিন কথা বলা কি ঠিক হবে কিনা। চোখের আড়াল হয়ে গেলেই সে এমনিতেই সব আস্তে আস্তে ভুলে যাবে। আসলে এটা হচ্ছে বয়সের দোষ, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে আসতেছি। পরিশপুর এমনিতেই শান্ত এলাকা, তবে পুরো খুলনা শহরটাই একটি শান্তিপ্রিয়। নীরবে রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ডিবি পুলিশে অফিস পেরিয়ে যাচ্ছি। অফিসের পাশে একটা পুকুর আছে, তাতে অনেক প্রকার দেশি মাছ আছে। রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বৃষ্টিদের বাসার দিকে চললাম। ছাদের দরজা খোলা ছিল। বৃষ্টি এখনো দোলনায় বসে আছে। চন্দ্র উঠেছে। আজকে সহ 6 দিন হলো, তাই চাঁদের আলো বেশ দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে বৃষ্টির সামনে গিয়ে দাঁড়ালাম। সে কিছু না বলে দোল খায়, তা আমিও কিছু না বলে ছাদের এক কিনারে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর বৃষ্টি আমার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই নিন আপনার কফি। তাকে দেখি বৃষ্টির হাতে দুটো কফির কাপ। সে মনে হয় কফি নিয়ে এসেছে। বললাম, কফি কোথায় পেলে? ফ্ল্যাক্সে করে নিয়ে এসেছি, কারণ আমি জানতাম যে আপনি আসবেন আর আপনার সাথে ছাদে দাঁড়িয়ে কফি খাবার ইচ্ছে ছিল। তোমার কি মনে হয় না যে তুমি খুব বেশি রকম কিছু করছো? আমি খুবই স্বাভাবিক সজীব ভাই। আমি কি তোমাকে কখনো ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছি? না, কিন্তু তাই বলে আমি কি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না? না, পারবে না। কারণ আমি তোমাকে ভালোবাসি না। তাহলে তুমি কেন এমন করবে? আমার কি ভালোবাসা পাবার যোগ্যতা নেই? আছে, কিন্তু তুমি ভুল করে ভুল সময় আমার মতো একটা ভুল মানুষের সাথে প্রেম নিয়ে পড়েছো। তো তোমার উচিত হবে আমাকে ভুলে গিয়ে তোমার জীবনটা প্রকৃতি দিয়ে সাজানো। যেখানে স্বপ্নই আমাদের এক করতে পারে না, সেখানে বাস্তবতা তো নির্মম। তাই প্রকৃতির কথা বলে আমি সান্ত্বনা পাবো ঠিকই, কিন্তু চোখের জল বন্ধ করব কিভাবে? বৃষ্টি, সবার জীবনে তো প্রেম আসে। কেউ হয়তো ভালোবাসার মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখে জীবন কাটিয়ে দেয়, আবার কেউ কেউ বাস্তব জীবনে ভালোবাসার মানুষটার উপস্থিতি তার উপভোগ করার সৌভাগ্য অর্জন করে। আমি চাই তুমি সঠিক মানুষকে ভালোবাসো, যাকে তুমি মৃত্যুর শেষ দিনটাও কাটতে পারবে। আমি পারবো না সেটা, কারণ কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ণ করে তোলে। আপনার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে আমার প্রতিটি স্পন্দন। চাইলেই তো সেই স্পন্দন বন্ধ করতে পারি না, তাই না? আমি তোমাকে অনেক স্নেহ করি, তো ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি। আমি চাই না তুমি কখনো কষ্ট পাও। আমি যদি মারা যাই তাহলে কি বিশ্বাস করবেন আমার ভালোবাসা? মারা যেতে হবে না, এমনিতেই বুঝতে পারছি।
আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি, আমার মৃত্যু সংবাদে সে কখনোই ব্যথিত হবে না। আপনি এমনটা আমার সাথে করতে পারেন না, কারণ আমার পবিত্র ভালোবাসাকে আঘাত করার কোনো অধিকার আপনার নেই। সময় সবকিছু ঠিক করে দেবে। কিচ্ছু ঠিক হবে না। যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখে, সে সত্যিকারের অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে, তাকে কখনো ভুলতে পারে না। হতে পারে। এটাই বাস্তবতা। আসলে বৃষ্টি, পৃথিবীতে কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুম খুঁজছে, আর কেউ ঘুমিয়ে পড়া মানুষটাকে খুঁজছে। সবই কপাল। এতদিন আপনাকে নিয়ে প্রতিটা দিন স্বপ্ন দেখেছি। স্বপ্নের মাঝে এক ধরনের আনন্দ আছে, কিন্তু আজ বুঝতে পারছি ভালোবাসা যতটা সুখী করে তার চেয়েও হাজার গুণ বেশি কষ্ট দেয়। তবু কোনো মানুষ ভালোবাসে জানেন, কারণ কষ্ট ছাড়া ভালোবাসার পরিমাপ করা যায় না। খেয়াল করে দেখলাম বৃষ্টি এমন সব জটিল জটিল কথা বলছে যেগুলো আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছি। কোনো মানুষ এমন সব জটিল কথা বলে যেগুলো সত্যি সত্যি অবাক লাগে। আমি তাকে বোঝানোর মতো তেমন কিছু পেলাম না, তাই বললাম, বৃষ্টি আমি গেলাম। আমি পিছন ফিরে হাঁটা শুরু করবো। ঠিক সেই মুহূর্তে বৃষ্টিতে হাতের কফি কাপ চাঁদের উপর ফেলে দিয়ে পিছন থেকে শক্ত করে জড়িয়ে হলো। আমি বৃষ্টির সমস্ত শরীরে আমার শরীরে অনুভব করছি। হাত দিয়ে এত জোরে ছড়িয়ে ধরে আসছে মনে হয় যেন আমার গেঞ্জি ছেড়ে যাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি জোরে জোরে কান্না করছে। আমার কী করা উচিত বুঝতে পারছি না। তবে এই মাকড়সার জাল থেকে বের হতে হবে। আমি জড়াতে চাই না, কারণ বিশ্বের জিনিসটা সবাই রক্ষা করতে পারে না। পিছন থেকে জোর ধরে বললো, সজীব ভাই, জীবনের ক্লান্ত পথেই নিজেকে হারিয়ে ফেলেছি। 3 বছর ধরে ভালোবাসার পথে চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি। তবুও পেলাম না সুখের দেখা। প্লিজ সঙ্গী হয়ে যাও আমার। কথা দিচ্ছি, খুব বেশি ভালোবাসা দেব। তোমার কথার কখনো অবাধ্য হব না। বৃষ্টি নিজেকে শান্ত করার চেষ্টা করো, দেখবে পৃথিবী অনেক সুন্দর। আর তুমি কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে। যেমন আমি তোমাকে ভালোবাসি সজীব ভাই, তোমাকে ছাড়া বাঁচতে খুবই কষ্ট হবে। জানি কষ্ট হবে, তবে অসম্ভব না। আমার কষ্টটা দেখবে না? পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। তুমি তোমার কষ্ট প্রকাশ করতে পারছো, কিন্তু আমি সেটা পারছি না। আমার যদি একটা পৃথিবী থাকতো তাহলে সেখানে যে চিৎকার করে কাঁদতাম, কিন্তু পারি না আমি। আমার আর কিচ্ছু বলার নেই। তবে আজ যাকে ভালোবাসা নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, সেই আমি নাজমা আক্তার, বৃষ্টির চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু তোমার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন। সেদিন খুব করে আমার কথা মনে পড়বে, কিন্তু সামনে পিছনে ডানে বামে আমাকে খুঁজে পাবেন না। খেয়াল করে দেখলাম বৃষ্টি আমাকে আপনি থেকে তুমি বলে বারবার গড়িয়ে যাচ্ছে। আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে ধরা দেবে। পৃথিবীটা আবেগে না চললেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক। কিছু কিছু মানুষ বেঁচে আছেই আবেগগুলো নিয়ে, না হলে তাদের কাছে পৃথিবীর তুচ্ছ মরীচিকা হয়ে যায় প্রতিটি প্রহরের অপেক্ষায়। তুমি হাজারবার বললেও আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। আমি আর আগামীকাল থেকে তোমাদের বাসায় আসবো না, তাই শুধু শুধু আমার জন্য অপেক্ষা করবে না, তাহলে সেটা হবে বোকামি। ঠিক আছে, আমি আপনার পথের কাঁটা হয়ে আটকাবো না। তবে বারবার বিরক্ত করে আমি ভালোবাসা ভিক্ষা চাইবো, কারণ সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়। শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে। আমি ছাদের খোলা দরজা দিয়ে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলাম। পরদিন সকালে ব্যাগ বের করে নিজের কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। মনে মনে নিয়ত করছি আবার তো কিছুদিন গ্রামের বাড়ি যাবো, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি। কিন্তু রুমমেট শফিক আমার কাজ দেখে অবাক হয়ে গেল। শফিক বলল, কাপড় চোপড় গুছিয়ে কোথায় যাচ্ছিস তুই? গ্রামের বাড়ি যাবো। কেন, কোনো সমস্যা? হ্যাঁ সামান্য, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমি আমার সিম পরিবর্তন করে ফেলবো, নতুন সিম নাম্বার দিয়ে যাচ্ছি, কিন্তু কাউকে সে নাম্বার দিবি না। বৃষ্টি যদি আমার খোঁজ করতে মেসের মধ্যে আসে তাহলে তাকে কিছু মিথ্যে কথা বলতে হবে। যেমন? তুই বলবি যে আমি যাকে পছন্দ করতাম তার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি সেই মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে ঢাকা চলে গেছি। কিন্তু কেন? আমি সপ্তাহখানেক পরে ফিরে সব কিছু বুঝে বলবো। তোর সাথে নতুন নাম্বার দিয়ে কথা হবে, চিন্তা করিস না। আর সপ্তাহখানেক পরে ফিরে আমি
বাকি 4 মাস অন্য মেসে থাকার চেষ্টা করব। সহজ কথা হচ্ছে আমি আর বৃষ্টির সামনে পড়তে চাই না। 8 দিন গ্রামের বাড়ি ছিলাম, বৃষ্টি এর মধ্যে 3 দিন মেসের মধ্যে এসেছিল। কিন্তু সবই বৃষ্টিকে মিথ্যা কথা বলতে বলতে পারে নাই, কারণ সে নাকি বৃষ্টির 2 চোখ ভর্তি ভালোবাসা দেখেছে। আমি আর তেমন কিছু বললাম না, তবে সিদ্ধান্ত নিলাম খুলনা গিয়ে বাকি কয়েকদিন অন্য জায়গায় থাকবো। জীবনের কাছ থেকে পালিয়ে বেঁচে থাকা সম্ভব না, কারণ জীবন তার মতো চলে। বারবার চেষ্টা করছি, কিন্তু বৃষ্টি আর মিলির মধ্যে কখনো বৃষ্টিকে পেছনে ফেলতে পারে নাই। সবসময় বৃষ্টি কেমন করে যেন সামনে চলে আসতো, কারণটা অজানা। বৈকালের বাজারের পিছনে একটা মেসের মধ্যে 4 মাস থাকার ব্যবস্থা হলো। সন্ধ্যাবেলা সবকিছু গুছিয়ে নিয়ে রিক্সা করে চলে আসলাম বৈকালে। নতুন রুমে পুরাতন সিম চালু করলাম, তবে নিজে কাউকে কল দিলাম না। 2 দিন পরে হঠাৎ একদিন দুপুরে মিলি কল দিল, আমি অবাক হলাম। রিসিভ করে জানতে পারলাম মিলি বিকেলে আমার সাথে দেখা করতে চায়। কিন্তু আমি কিছু ভেবে না পেয়ে তাকে দেখা করার জন্য হ্যাঁ বলে দিলাম। মুজগুন্নি পার্কের পাশে পিছনে স্কুলের সামনে তার সাথে দেখা করলাম। পিছনে অনেক বড় ফাঁকা রাস্তা আছে, যেগুলো আগে ধানের জমি ছিল, যেখানে দুজনে গুটি গুটি পায়ে হাঁটছি আর আস্তে আস্তে কথা বলতে বলতে কথার গভীরে যাচ্ছি। আপনাকে একটা কথা বলার জন্য ডেকেছি। সেই কথা শোনার পরে হয় সারা জীবন দুজনের একসাথে থাকবো, না হলে সারা জীবনের জন্য দুজনেই আলাদা হয়ে যাব। মানে? 15 দিন পরে, 15 দিনের মধ্যে আমার খালাতো ভাই দেশে ফিরে আসবেন, আর আসলেই আমাদের বিয়ে হবে। সে আমি জানি, কারণ এটাই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তা ঠিক। আপনার সাথে খুব অল্প কিছু দিনের পরিচয়, তবুও কেমন যেন একটা অজানা টান অনুভব করি। মনে হয় যেন জনম জনম একসাথে না থাকতে পারলে বাঁচতে পারবো না। এই গভীর অনুভূতির প্রকাশকে কি বলে জানি না আমি, তবে আমার মন বলে আমি যদি সারা দিনের ক্লান্তি শেষে আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে পারি, তাহলে সেটাই হবে হয়তো আমার পরম সুখ। কিন্তু আমি অন্য কিছু ভাবছি। যেমন? তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি 3 বছর ধরে একটা মেয়েকে টিউশনি করাই, তার নাম বৃষ্টি। সে আমাকে 3 বছর ধরে ভালোবাসে, কিন্তু আমি বারবার তার কাছ থেকে পালিয়ে বাঁচতে চাই, তবে সফল হতে পারে নাই। কারণ বেশ কিছুদিন তার সাথে যোগাযোগ নেই, কিন্তু এই অল্প কিছুদিনের মধ্যেই আমি তাকে অসম্ভবভাবে মিস করি। তাকে ছাড়া তার সাথে কথা না বলে কতটা কষ্ট হচ্ছে সেটা বোঝানো সম্ভব না। আপনি বৃষ্টিকে ভোলার জন্য আমার সাথে কথা বলতে চেয়েছিলেন? জি, অনেকটা সেরকমই। তবে তোমাকেও ভালোবাসা যায়, কারণ তুমি অনেকটা ভালো একটা মেয়ে। বৃষ্টিকে আপনার ভালোবাসার কথা বলেনি কেন? আগে বলিনি, কারণ একটা সমস্যা ছিল, কিন্তু এখন মনে হয় সমস্যা থাকলেও তাকে বলে দেওয়া উচিত। তাহলে আমার কিছু বলার নেই। আপনি বৃষ্টিকে আপনার ভালোবাসার কথা জানিয়ে দেন। আমার বিশ্বাস আপনারা দুজনেই অনেক সুখী হবেন। আজকেই বলবো। আচ্ছা ঠিক আছে, সেটাই করেন। আর আমার জন্য দোয়া করবেন। বাস্তবতা মেনে নিয়ে আমি যেন সুন্দর জীবন সাজাতে পারি, সেই দোয়াই করবেন। হ্যাঁ, অবশ্যই। আর যদি সুযোগ পাও মাঝে মধ্যে যোগাযোগ করিও। জানি না আমি, কারণ সুযোগ পেলেও হয়তো ইচ্ছে করে যোগাযোগ করব না। কেন? আপনি আসলে এমন একটা মানুষ যাকে ভুলে যেতে চাইলেও ভুলতে পারবো না। আপনার কথা বা ব্যবহার অবহেলা কিংবা কষ্ট দিয়ে ঘেরা হতে পারে, কিন্তু তবু ভালোবাসতে ইচ্ছে করে। আমার বিশ্বাস তোমার খালাতো ভাই তোমার কাছে আদর্শ স্বামী হিসেবে থাকবে। ধন্যবাদ, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। রাস্তার বাম পাশে দাঁড়ানো রিক্সা করে চলে যাচ্ছে মিলি, আর মোবাইল বের করে বৃষ্টিকে কল দিচ্ছি। প্রথমবার রিসিভ করলো না, কিন্তু দ্বিতীয়বার রিং বাজতেই সাথে সাথে রিসিভ করলো। হ্যালো সজীব ভাই, কেমন আছো তুমি? আপনি কোথায়? খুলনাতেই আছো, তুমি কি করো? রুমের ভেতরেই ছিলাম। এতদিন যোগাযোগ বন্ধ করে রেখেছেন কেন? আসলে আমি নিজেকে আড়াল করতে চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি। তাই আমি তোমার সাথে ভালোবাসে সুখের বাসা বানাতে চাই। সত্যি বলছেন? তা বৃষ্টি, সত্যি বলছি। মায়ের সামনে বসে আমাকে প্রপোজ করতে হবে, পারবেন না? তুমি যদি আমার পাশে থাকো তাহলে সবকিছু পারবো। তাহলে কখন আসবেন? তুমি একটা নীল শাড়ি পরে তৈরি হও, আমি এখনই আসছি। ওকে, তাড়াতাড়ি আসুন। আমি আপনার জন্য নুডলস রান্না করতে যাচ্ছি। দরজা খুলে দাঁড়িয়ে আছে বৃষ্টি, কিন্তু নীল শাড়ি পরে নাই। আমাকে দেখে অনেক লম্বা একটা হাসি দিয়ে ভেতরে যেতে বললো। ড্রয়িং রুমের সোফায় আন্টি বসে আছে, তার সামনে প্লেটের মধ্যে নুডলস ও কিছু আপেল কমলা রাখা হয়েছে। আমি প্রথমে কিছু বলতে পারছি না, তাই জিজ্ঞেস করলাম, কেমন আছেন আন্টি? ভালো আছি বাবা, তুমি কেমন আছো?
আর প্রায় অনেক দিন তোমার দেখা পাচ্ছি না। প্লাস মোবাইল ফোন বন্ধর কারণ কি? আসলে আন্টি আমি একটু আড়াল হতে চেয়েছি কিন্তু শেষ পর্যন্ত পারিনি। কেন? আন্টি আমি আপনাকে কথা দিয়েছিলাম বৃষ্টির সাথে কখনো ছাত্রী স্যার অন্য কোনো দৃষ্টি আকর্ষণ করব না। আমি প্রাণপণ চেষ্টা করছি কিন্তু পারিনি। আমি কারণ এই সামান্য কিছুদিন আমি আড়ালে থেকে বুঝতে পারছি বৃষ্টিকে আমিও ভালোবাসি। ওকে ভোলার জন্য আমি অন্য মেয়ের সঙ্গে রিলেশন করার চেষ্টা করছি, তবুও পারিনি। কথাগুলো আমি বৃষ্টিকে গোপনে বলে তার সাথে রিলেশন করতে পারতাম, কিন্তু আপনাকে দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য আমার সেটা পারিনি। তাই আপনার সামনেই সত্যিটা বললাম। আন্টির চোখের সামান্য রাগ ও বিরক্ত দেখতে পাচ্ছি, তবে বৃষ্টির মুখটা হাসি হাসি। আন্টি বলল, তুমি সবকিছু ভেবে বলছো তো? জি আন্টি। আমি বলার সাথে সাথে বৃষ্টি হো হো করে হেসে দিল। তারপর তার মায়ের দিকে তাকিয়ে বলল, তোমাকে বলেছিলাম না আমার সাথে জিততে পারবে না। এইবার বুঝতে পারছো তো? দেখলে তো সত্যি সত্যি তোমার মাস্টার আমার উপর ক্রাশ। আমি বললাম মানে কি? বৃষ্টি আবারও হেসে দিল আর বলল, শোনেন সজীব ভাই, রাগ করবেন না প্লিজ। আসলে সেদিন রাত্রে যখন আপনাকে একটা মেয়ের সঙ্গে দেখে এসে মাকে বললাম, তখন মা একদম বিশ্বাস করতে চায় না যে আপনি ভাজা মাছ উল্টে খেতে জানেন। তার কথা হচ্ছে আপনি খুব ভদ্র ছেলে যিনি মেয়ে দেখলে অ্যালার্জি হয়ে যায়। মা বলল আমাকে যে এতদিন ধরেই টিউশনি করেছে তবুও কখনো খারাপ কথা বলেনি, তাই আপনি তার কাছে ফেরেশতা। তখন আমি মাকে বললাম যে আপনি আমাকে পছন্দ করেন কিন্তু বলতে পারছেন না। মা বিশ্বাসও করতে চায় না। তাই আমি মাকে বললাম যেভাবেই হোক আমি প্রমাণ করব যে আপনি আমাকে পছন্দ করেন। আর সেই প্রমাণ করার জন্যই এতদিনের এত কিছু করলাম। তবে মাও চেষ্টা করছে আমি যেন আপনাকে ফাঁসাতে না পারি, কিন্তু মা সফল হতেই পারিনি। আমি জিতে গেছি। আন্টির মোবাইল বেজে উঠলো। তিনি মোবাইলের দিকে তাকিয়ে বললেন, বৃষ্টি, তোর বাবা ফোন করেছে, তোরা কথা বল। নাস্তা কর, আমি কথা বলতে গেলাম। জিজ্ঞেস করি দেখি নতুন দোকানের কি ব্যবস্থা করলো। আচ্ছা ঠিক আছে মা, যাও। বৃষ্টি বলল, সজীব ভাই, নুডলসটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শুরু করুন। আমি ততক্ষণে 2 কাপ কফি বানিয়ে আনি। আপনি নুডলস খান কেমন? আমি চুপচাপ। বৃষ্টি রান্নাঘরে কফি বানাতে চলে গেছে আর আমি বস থেকে দাঁড়িয়ে গেলাম। আস্তে আস্তে দরজার সামনে গিয়ে একবার পেছনে ফিরে তাকালাম। ট্রে টেবিলের উপর নুডলস বাড়িতে রাখা হয়েছে আর আমি না খেয়ে চলে যাচ্ছি। নুডলস মনে মনে ভাবছে আমি কেন তাকে না খেয়ে চলে যাচ্ছি। সে কি উত্তরটা বুঝতে পেরেছে নাকি বোকার মতো উত্তর খুঁজে বেড়াচ্ছে? নিচে এসে গেটের মুখে দারোয়ানের সাথে সামান্য কথা হয়ে গেল, বেশি কিছু না। এতদিন কেন আসেনি ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করলেন। সেখানে 5 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছি। আকাশে মনে হয় মেঘ চলেছে, নাহলে এত অন্ধকার কেন? নাকি সন্ধ্যা হয়ে গেছে? বেশ কিছুটা দূরে গিয়ে পিছনে ফিরে তাকালাম। বৃষ্টি বান্দায় দাঁড়িয়ে, তার হাতে কফির কাপ। সে তাকিয়ে আছে আমার দিকে, আমি তাকিয়ে আছি তার দিকে। তার হাত দুটো কফির কাপে, কিন্তু আজ দুটো কাপই তাকে একাই খেতে হবে। তার সামনে দাঁড়িয়ে সজীব নামের আমি আর কখনো কফি খাবো না। সেও খাবার শেষে জিজ্ঞেস করতে পারবে না, সজীব ভাই কফি কেমন হলো? এতক্ষণে লক্ষ্য করলাম বৃষ্টি নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আশ্চর্য, কফি বানানোর ফাঁকে সে শাড়ি পরেছে এতটা দ্রুত সম্ভব? আচ্ছা, আমি তো দারুণের সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু শাড়ি কেন পরবো? এই প্রশ্নের জবাব আমি খুঁজবো না। খুলনা শহরে আসার পরে আমি একটা মেসের মধ্যে এতদিন ছিলাম। আমি শুধু শুধু মিশি তার জন্য সেই মেস পরিবর্তন করলাম। ট্রেনের বাসের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় ট্রেন এসেছে। এখন ট্রেনের রাস্তায় পাশে দাঁড়ালে খুব ভালো লাগতো। জানা দিয়ে গন্তব্য পৌঁছানো মানুষগুলো দেখা যায়। আবার তাকালাম বৃষ্টির বারান্দায়। বৃষ্টি দাঁড়িয়ে আছে, পকেটে মোবাইল বেজে উঠলো। ধারণা করতে পারছি এটা নিশ্চিত কল করছে। আমি এখন ধরবো না। আজকে অনেক রাত জেগে রাস্তায় হাঁটবো। কিন্তু সমস্যা হচ্ছে আকাশে মেঘের বিচরণ। যদি বৃষ্টি পড়তো তাহলে ভালো হতো। বৃষ্টির পরিষ্কার পানির সাথে আমার চোখের নোনা পানি মিশিয়ে দিতাম। বৃষ্টির অভিনয়টা এখনো চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু বিশ্বাস করতে পারি না অভিনয় দেখে চোখে কেন আসে এটাই বুঝতে পারছি না। আসলে আমি বোকা। সিনেমার মাঝে কাহিনী দেখে আমরা অনেক সময় চোখ দিয়ে পানি বের করি। আমরা সবাই জানি সিনেমা মিথ্যা, তবুও আমরা ইমোশন ধরে রাখতে পারি না। আমার জীবনে তো বাস্তব, তাই চোখের নোনা পানি স্বাভাবিক ব্যাপার। বৃষ্টির সাথে কখনো দেখা হবে কিনা জানি না, তবে তার সাথে সব যোগাযোগ শেষ। কখনো কথা হবে না। নিজেকে তার কাছ থেকে পুরোপুরি সরিয়ে নিলাম। না না, ভুল কথা। নিজেকে নিতে পারিনি, কারণ আমার ভালোবাসা তার কাছে রয়ে গেছে। সেটা চাইলেই ফিরিয়ে আনা সম্ভব না। আরেকবার পিছনে ফিরে তাকালাম, রাস্তা বেরিয়ে গেছি, তাই কিছু দেখা যায় না।
দূর থেকে বৃষ্টির কাছে রেখে আসা আমার সেই একতরফা ভালোবাসার উদ্দেশ্য বললাম। ভালোবাসা